আচ্ছা আজকে আসি টাইপ 2 সেকেন্ড টাইপটা দাও টাইপ 2 আচ্ছা টাইপ 2 তে আসো ডবল সিঙ্গেল লোন পেয়ার সেকেন্ড টাইপটা যেটা আমরা শিখবো আজকে ডবল সিঙ্গেল লোন পেয়ার যেটা খুবই প্রয়োজন তার উদাহরণটা নিয়ে আমরা শুরু করি ডবল সিঙ্গেল লোন পেয়ার ওকে আচ্ছা প্রথম উদাহরণটা এসে EX ফার্স্ট এক্সাম্পলটা লক্ষ্য করবে এরই সমতুল্য সমস্ত উদাহরণ CH2 ডবল বন্ড CH বন্ড Cl এর মাথায় দুটো ইলেকট্রন CH2 ডবল বন্ড CH বন্ড Cl এর মাথায় দুটো ইলেকট্রন এটার নাম ভিনাইল ক্লোরাইড আচ্ছা আগে নিয়মটা মিলিয়ে নাও দেখো ডবল বন্ড তারপরে সিঙ্গেল বন্ড তার কাছে হচ্ছে লোন পেয়ার আছে ছকটা মিলেছে কিনা আগে দেখো ডবল সিঙ্গেল লোন পেয়ার পরপর থাকবে প্রথমে ডবল বন্ড তারপরে সিঙ্গেল বন্ড সংযুক্ত পরমাণুর মাথায় কি আছে লোন পেয়ার তাহলে এটা দেখে বুঝবো যে হ্যাঁ এটাতে রেজোনেন্স হবে এবারে কিভাবে হবে তাহলে তার চিহ্নটা আগে দিয়ে দাও দুই দিকে দুটো তীর দিয়ে দাও দুদিকে দুটো তীর ওকে আচ্ছা নিয়মটা প্রথমে লোন পেয়ারটা ডবল বন্ড করলো আর ডবল বন্ডটা সংযুক্ত কার্বনের মাথায় মাইনাস হয়ে গেল এক্স্যাক্টলি গত দিনে যেটা তোমরা শিখছিলে ডবল সিঙ্গেল মাইনাসে আমরা কি করছিলাম না মাইনাসটা ডবল বন্ড হলো ডবল বন্ডটা পরমাণুর মাথায় মাইনাস হয়ে গেল এক ঘর এটাই তাই একটা মাইনাস আর এখানে লোন পেয়ার ইজিক্যাল টু একটা মাইনাস তার গত দিনের যা শিখেছি লাইন টু লাইন আজকে একই হবে লোন পেয়ারটা ডবল বন্ড করলো ডবল বন্ডটা সংযুক্ত পরমাণুর মাথায় কি হয়ে গেল মাইনাস হয়ে গেল তাহলে ডান দিকে আমরা গঠনটা লিখি CH2 দেখো তো এর মাথায় মাইনাসটা চলে যাবে কিনা মাইনাস সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড Cl বলো এটা আসবে তো শুধু একটুখানি নতুন খাটনি আছে এখানে যার লোন পেয়ার খরচ হয় তার মাথায় একটা প্লাস লিখতে তাহলে Cl এর মাথায় কি পড়বে বলো প্লাস আচ্ছা আর একটা নিয়ম আজকে শিখলে প্রথম যে যৌগটা দেওয়া হয়েছে তাতে কোনো আধান কি আছে মানে প্লাস বা মাইনাস কি আছে তাহলে যতগুলো নতুন গঠন তুমি পাবে রেজোনেটিং গঠনে তাদেরও আধানের সমষ্টি প্রথমটার সঙ্গে সমান অর্থাৎ এখানে কোনো প্লাস মাইনাস নেই যেই এখানে একটা মাইনাস চলে এসেছে দেখবে একটা প্লাস থাকতে বাধ্য একটা প্লাস একটা মাইনাস ফিজিক্যাল টু কী হয়ে গেছে প্রসম হয়ে গেছে সমান প্রসম হয়ে গেছে তাহলে মূল যৌগটায় যে আধান থাকবে যতগুলো তুমি রেজোনেটিং গঠন লেখো না কেন তাদের মোট আধান ওর সঙ্গে কি হতে হবে সমান হতে হবে ওটার সঙ্গে বলো সমান হতে হবে তাহলে এটা হচ্ছে রেজোনেটিং গঠন এটা একটা আর এ রেজোনেটিং আচ্ছা কটা গঠন হবে হিসাবটা আগে মিলে নাও এই যে ডবল সিঙ্গেল লোন পেয়ার কবার হিসাবটা মিলিয়েছ একবার তাই একটা গঠন আর কি কোনো দিকে কোনো ছক মিলছে তাহলে এইটা দুটো রেজোনেটিং গঠন ওকে এবারে রেজোনেন্স হাইব্রিডটা আমরা অঙ্কন করি ইকুইভ্যালেন্ট টু তিনটি আকার দিয়ে দাও ইকুইভ্যালেন্ট টু দিয়েছি দিয়ে আগে ফ্রেম স্ট্রাকচারটা লিখে ফেলি যেমনটা গতদিন আমরা শিখেছি হ্যাঁ CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl ফ্রেম স্ট্রাকচারটা আগে আমরা লিখে দিলাম দিয়েছি এবার দেখো তো ডবল বন্ড কোন কোন জায়গাতে আছে এ ধারেও আছে আবার এ ধারেও আছে বলো দুদিকে আছে তাই দুদিকে ডট 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 কি রে যত জায়গায় ডবল বন্ড তত জায়গায় কি আমরা বসাই ডট 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 এদিকেও ডট 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 এদিকেও ডট 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 এবারে আধান লিখতে হবে দেখো CH2 কার্বনের মাথায় কি আধান পড়েছে মাইনাস তাহলে তুমিও বসে দাও মাইনাস আধান আর Cl এর মাথায় কি আধান পড়েছে প্লাস তাহলে এখানে প্লাস আধান দ্যাট ইজ রেজোনেন্স হাইব্রিড ওকে পুরো উদাহরণটা একবার মিলিয়ে নাও এরপরে যতগুলোই এর উদাহরণ হোক তার পদ্ধতি একটাই হবে ডবল সিঙ্গেল লোন পেয়ারের নিয়ম লোন পেয়ারটা ডবল বন্ড করলো ডবল বন্ডটা পাশের মাইনাস হয়ে গেল এক ঘর সরবে সেটা পাশের ঘরে যাবে কি রে এক ঘর সরবে সেটার পাশের ঘরে যাবে এক ঘর করে ঘুরতে থাকবে
আচ্ছা আসি তাহলে পরের উদাহরণ। EX CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2 N এর মাথায় লোন পেয়ার CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2 N এর মাথায় লোন পেয়ার। তাহলে এবার রিভার্সিবল সাইনটা দিয়ে দাও। দিয়েছি এক্স্যাক্টলি একই, দেখো কোনো ঝঞ্ঝাট আমরা পাবো না। নাইট্রোজেনের লোন পেয়ার ডবল বন্ড করলো, এই ডবল বন্ডটা সংযুক্ত কার্বনের মাথায় বলো মাইনাস হয়ে যাবে, তাই তো নাকি রে? তাহলে গঠনটা আসবে CH2 মাথায় মাইনাস বন্ড CH ডবল বন্ড NH2 N এর মাথায় প্লাস থাকবে, N এর মাথায় বলো প্লাস। ঠিক আছে, এটাই তার রেজোনেটিং গঠন। কিরে আগেরটার মতন তো নাকি? এবার এই টাইপের তোমাকে যাই উদাহরণ দিক হাত একদিকেই ঘুরবে, লোন পেয়ার ডবল বন্ড মাইনাস। তাহলে যে বন্ধনটা এর মাথায় উঠে যাচ্ছে সেটা মাইনাস, আর যা লোন পেয়ারটা ডবল বন্ড করছে তার মাথায় কি বসাতে হয়? প্লাস। মূল যৌগটায় যে আধান থাকবে, তুমি যতগুলো রেজোনেটিং গঠন করো না কেন, তার প্রত্যেকটার আধান মূল যৌগটার সঙ্গে সমান হবে। দেখো মূল প্রথম যে যৌগটায় কোনো প্লাস মাইনাস নেই, মানে জিরো। তাহলে দ্বিতীয় গঠনটায় একটা মাইনাস দিয়ে এসেছে, খপ করে আর একটা কী পেয়ে গেছো? প্লাস পেয়ে গেছি। তাহলে নেট রেজাল্ট ওর সঙ্গে সমান হচ্ছে, তাহলেই বুঝবে হ্যাঁ গঠনটা আমরা ঠিক অঙ্কন করেছি। তাহলে রেজোনেন্স হাইব্রিডটা দেখিয়ে দিই। ইকুইভ্যালেন্ট টু CH2 CH NH2 হয়েছে, সব কোটাতে ডট ডট ডট, দেখো এদিকেও ডট 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 আর এটাতেও বলো ডট ডট ডট। ওকে, এবার আধানগুলো বসিয়ে দিই। ধারের CH2-র মাথায় মাইনাস, এদিকের NH2-র মাথায় কি প্লাস। কি সহজ হয়েছে? বাপা দেখো CH2, এই যে সব জায়গাতে কার্বনের যোজ্যতা চাপ, শুধু কার্বন নয়, সমস্ত পরমাণু যার যত যোজ্যতা হওয়া উচিত ততই হয়েছে। হিসাবটা দেখাচ্ছি দেখো, এখানে CH2 দুটো হাইড্রোজেন ছিল আর দুটো ডবল বন্ড ছিল, 2 আর 2 কত? 4। এখানে দুটো হাইড্রোজেন 2, একটা বন্ড করেছে 3, মাথায় একটা মাইনাস 4, মাথায় যেটা মাইনাস সেটা একটা বন্ড। এই যে যখন 3টা বন্ড করবে মাথায় একটা মাইনাস হয়ে গেছে 4। ওকে, একদম হিসাব বরাবর। বরঞ্চ যেখানে না, ওটা হাইব্রিডের দিকে তাকাবে না, তুমি গঠনের দিকে তাকাও, এইটার দিকে। হ্যাঁ শোনো, এইটা NH2 নাইট্রোজেন 3টে বন্ড করতে পারে, কটা? 3টে। যখন 3-এর বেশি হয়ে যাবে তখন তার মাথায় প্লাস পড়ে যাবে। মানেটা হচ্ছে তার মাথায় লোন পেয়ারটা খরচ করেই 4টা বন্ড করেছে, 3টা বন্ড সে এমনি করতে পারে, আর একটা বন্ড করেছে কিসের দৌলতে? না, তার মাথায় নিঃসঙ্গ জোরটা খরচ হয়ে গেছে বলে, ওই জন্য খপ করে তার মাথায় একটা কি ফেলে দিয়েছি? আসলে এগুলোর সঙ্গে কেমিক্যাল বন্ডিংয়ের একটা বড় যুগ আছে, বিস্তর যুগ। আমরা তো কেমিক্যাল বন্ডিংয়ে এখনও পৌঁছাইনি। যা মানে যত প্রশ্ন আসবে সবটারই উত্তর এক এক করে আমরা পাবো যখন কেমিক্যাল বন্ডিংটা আবার করতে শুরু করব। তবুও আমরা এই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই সেটা ক্লিয়ার করে দেব। নাইট্রোজেনের যোজ্যতা 3, লোন পেয়ার দিয়ে যখন বন্ড করে তখন তার যোজ্যতা কত হয়? 4। এই জন্য এই যে NH2 প্লাসে দেখো H2 দুটো বন্ড আর দুটো এদিকে ডবল বন্ড, তাহলে মোট কটা হলো? 4টা। 3-এর বেশি হয়ে গেছে, এই জন্য খপ করে মাথায় কি পড়ে গেছে? প্লাস পড়ে গেছে, কারণ ও লোন পেয়ারটা বন্ডে অংশগ্রহণ করে গেছে। আচ্ছা, তারপরের উদাহরণে আসি নাকি? আচ্ছা, EX CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড OCH3, ওর মাথায় লোন পেয়ার, OCH3 ওর মাথায় লোন পেয়ার। দেখো আগে সিস্টেমটা মিলিয়ে নাও, কিরে আগে সিস্টেমটা মিলিয়ে নাও, ছকে মিলছে কিনা দেখো। ডবল সিঙ্গেল লোন পেয়ার, বলো কিসে আবদ্ধ? রেজোনেন্সে। তাহলে চিহ্নটা আগে দিয়ে দাও, এক্স্যাক্টলি একই যেটা তুমি এত সময় ধরে শিখলে। তাহলে এই লোন পেয়ারটা ডবল বন্ড করলো, এই ডবল বন্ডটা সংযুক্ত কার্বনের মাথায় মাইনাস হয়ে গেল, হয়েছে? তাহলে CH2 মাথায় মাইনাস বন্ড CH ডবল বন্ড
ও CH3, তখন ওর মাথায় কি পড়বে? প্লাস পড়বে। বলো এইটাই হওয়া উচিত, এটাই। আর রেজোনেন্স হাইব্রিড এক্স্যাক্টলি একই, যেমনটা আমরা শিখলাম। তাহলে ইকুইভ্যালেন্ট টু CH2 CH ও CH3, দেখো ডবল বন্ড সব জায়গাতে আছে, তাহলে ডবল বন্ড দিয়ে দিই ডট ডট ডট, এদিকেও ডট 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 দিয়েছি। আর আধানগুলো এবার আমরা বসিয়ে দেই, এদিকে মাইনাস আর এটাতে বলো প্লাস। তাহলে এই গঠনটা রেজোনেটিভ গঠন তোমরা আমাকে বসে দেখো ES দাও দেখি। আচ্ছা, যৌগটার নাম লিখো গুয়ানিডিন। গুয়ানিডিন অর্গানিক কম্পাউন্ড। এর প্রশ্ন এর পরে পড়বো, যে আগে তার রেজোনেন্সটা শিখি। গুয়ানিডিন গঠনটা NH ডবল বন্ড C, তার দু হাতে দুটো NH2, NH ডবল বন্ড C, তার দু হাতে দুটো NH2, প্রত্যেকটা নাইট্রোজেনে আছে লোন পেয়ার। আচ্ছা, আগে আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরাই গঠনটা করবে নাকি। দেখো, ডবল সিঙ্গেল লোন পেয়ার ফলে রেজোনেন্স হবে। এইরকম কবার ছকটা মিলাতে পারছে দেখো, দুবার। তাহলে আরো কটা গঠন? ব্যাস, দুটো গঠন করবে। আচ্ছা, গঠনটা আরেকবার আমরা মিলিয়ে নেই, এটাই হবে যেটা আমরা লিখেছি। ডবল সিঙ্গেল লোন পেয়ার, লোন পেয়ারটা এক ঘর সরলো, ডবল বন্ডটা পাশে তার নাইট্রোজেনের মাথায় মাইনাস, তাহলে NH মাইনাস C ডবল বন্ড NH2, যার মাথায় প্লাস, আর এদিকে NH2। একইভাবে এদিক থেকেও হতে পারে, NH মাথায় মাইনাস C, এদিকটা যেমন আছে NH2, আর ডবল বন্ড NH2 এর মাথায় প্লাস। 1 2 3 বলো কটা গঠন? তিনটে। আর রেজোনেন্স হাইব্রিডটা আমরা অঙ্কন করে দিই ইকুইভ্যালেন্ট টু, তাহলে NH C দু হাতে দুটো NH2, দেখো তো ডবল বন্ড তিন জায়গাতেই আছে, তাহলে তিন জায়গায় ডট ডট ডট, এটাও ডট ডট ডট, এটাও ডট ডট ডট, আর এদিকেও ডট ডট ডট। সে লোন পেয়ার সবসময় আছে, লিখলেও লিখতে পারো, না লিখলেও কিছু যায় আছে, ঠিক আছে। ওগুলো যেমন খুশি, প্লাস মাইনাস বাধ্যতামূলক লিখতে হবে। তাহলে NH এর মাথায় মাইনাস, দুটো NH2 নাইট্রোজেনের মাথায় বলো প্লাস, ঠিক আছে। তাহলে একই, তারপরের আর একটা EX দাও। আচ্ছা, এটা হচ্ছে এর আয়ন, গুয়ানিডিনিয়াম আয়ন, গুয়ানিডিনিয়াম আয়ন, হ্যাঁ, গুয়ানিডিনিয়াম আয়ন, এই যৌগটার আয়ন। ওকে। আচ্ছা, গঠনটা আমি লিখে দিচ্ছি, রেজোনেন্স আপনাদের NH2 N এর মাথায় প্লাস, ডবল বন্ড C, তার দু হাতে দুটো NH2, NH2 NH2, NH2 N এর মাথায় প্লাস, ডবল বন্ড C, দু হাতে দুটো NH2। আচ্ছা, আমি আগে বলে দিই, এক্সাক্টলি একই, তুমি এত সময় যা শিখেছো, নতুন করে কিছু নেই। এই যে ডবল সিঙ্গেল লোন পেয়ার, কেউ বলবে ডবল সিঙ্গেল লোন পেয়ার কবার মিলিয়েছো? তাহলে আবার সেই দুটো গঠন, শুধু এদিকে যখন এই বন্ডটা ভেঙে এদিকে ফিরে আসবে, এর মাথায় প্লাস ছিল তো, প্লাসে যখন একটা বন্ড ফিরে আসবে, মানে একটা মাইনাস রিটার্ন আসছে, প্লাস আর মাইনাস একে অপরকে কি, তখন আর মাথায় মাইনাসটা পড়বে না। এবারে গঠন, তাহলে এর গঠনটায় আসি। এই যে ডবল সিঙ্গেল লোন পেয়ার, লোন পেয়ার এক ঘর সরলো, ডবল বন্ডটা ভেঙে এর প্লাসটাকে প্রশমিত করলো, তাহলে প্রথম গঠনে আসবে NH2C ডবল বন্ড NH2 N এর মাথায় প্লাস, এটা তার যেমন ছিল তাই। একইভাবে বাকি যে গঠনটা আছে NH2C NH2 ডবল বন্ড NH2 N এর মাথায় প্লাস, 1 2 3 কটা গঠন? তিনটে। এবার রেজোনেন্স হাইব্রিডটা ইকুইভ্যালেন্ট টু NH2C, তার দু হাতে দুটো NH2 দিয়ে সব কটাতে ডবল বন্ডের জন্য ডটেড লাইন দিয়ে দাও, ডট ডট ডট, এটাও ডট ডট ডট। আর প্লাস আধান তিন জায়গার সব জায়গাতেই আছে প্লাস আধান, এই তো এখানেও প্লাস, এখানেও প্লাস, এটাতেও প্লাস, তিনটে গঠন। হ্যাঁ, তিন জায়গাতেই প্লাসটা বসিয়ে দেবো, তিন জায়গাতেই প্লাসটা লাগবে।
যদিও রেজোনেন্স হাইব্রিড এতটা জরুরি নয়। ওকে, তাহলে ডবল সিঙ্গেল লোন পেয়ার নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো নাকি? ঠিক আছে, এবারে আসি তাহলে টাইপ 3, 3 নম্বরে আসি। টাইপ 3 এসো, ডবল সিঙ্গেল প্লাস। তৃতীয় যে টাইপটা আছে বলো ডবল সিঙ্গেল প্লাস। ওকে, দেখা যাক এর ইএক্স দাও, এক্সাম্পল ইএক্স CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 মাথায় প্লাস, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 মাথায় প্লাস। আচ্ছা, এর নামটা লিখি, অ্যালাইল ক্যাটায়ন। অ্যালাইল অ্যালাইল ক্যাটায়ন। ওকে, তাহলে এবার রেজোনেন্স, তাহলে দুমুখ তীরটা দিয়ে দাও। শোনো, এরও একটাই প্রসিডিওর, আগেরগুলোতে এটা আরও সহজ। ডবল সিঙ্গেল প্লাসের নিয়ম, প্লাস মানে ঘাটতি, প্লাস মানে ঘাটতি, পাই বন্ধনটা প্লাসের দিকে এক ঘর সরবে। আগেরগুলোয় দুটো তীর দৌড়চ্ছিল, এ এক ঘর সরেছে, সে তার পাশের ঘরে। এইটাতে দুটো নয়, বলো একটাই তীর আসবে, যেখানে প্লাস থাকবে পাই বন্ধনটা সেখানে এক ঘর সরবে। এই যে এইরকম ঘটনাটা হচ্ছে, দেখো এই দিকে ডবল বন্ডটা ছিল, এটা এই দিক হয়ে যাচ্ছে, এইটুকুটাই কাজ। সমস্ত ক্ষেত্রে যেখানে প্লাস থাকবে পাই বন্ধনটা তার দিকে কি হবে, এক ঘর সরে যাবে। এই দিকে ছিল, সে উল্টো দিকে চলে আসছে। তাহলে যৌগটা নিশ্চয়ই হবে CH2 CH ডবল বন্ড CH2, মিলিয়ে নাও ডবল বন্ড CH2। এবারে দেখো এই বন্ডটা এই দিকের কার্বনে ছিল, এই দিকে চলে আসছে, তাহলে এর কাছে কি আর লেগে আছে, তখন এর মাথায় পড়বে প্লাস, তখন এই কার্বনটার মাথায় কি পড়বে, প্লাস পড়বে। মানে প্লাস যার কাছ থেকে পাই বন্ড সরে পালিয়ে আসছে, তখন তার মাথায় কি পড়বে, প্লাস। দেখো মূল যৌগটায় একটা প্লাস ছিল, তাহলে পরের যৌগটাতেও কটা প্লাস, একটাই প্লাস। ডবল সিঙ্গেল প্লাস, ছকটা আমরা কবার মিলিয়েছি, একবার, তাই রেজোনেন্স এর আর একটা গঠন পেয়েছে রেজোনেটিং। আর কি পাবো, ব্যাস, এবার রেজোনেন্স হাইব্রিডে পৌঁছে যাই। তাহলে আবার সিস্টেমটা মিলিয়ে নাও, ডবল সিঙ্গেল প্লাসের নিয়ম, ডবল বন্ডটা প্লাসের দিকেই সরে আসবে, আর কোনো কিছু না। ইকুইভ্যালেন্ট টু হাইব্রিড CH2 সিঙ্গেল বন্ড CH আবার CH2। দেখো তো ডবল বন্ড ধারেও আছে, এ ধারেও আছে, বলো সব জায়গাতে, তাহলে ডট ডট ডটটা দিয়ে দাও, ডট ডট ডটটা দিয়ে দাও, দিয়েছি। দিয়ে এবার প্লাসগুলো বসিয়ে দেবো আমরা, এটা বসিয়ে দেবো প্লাস, ধারেও প্লাস, এ পাড়াতেও প্লাস। দেখো দু ধারে, এই গঠনটা ধারে প্লাস ছিল, এই গঠনটার এদিকে প্লাস ছিল। দুটোতে যে রূপটা দেখতে পাবে হাইব্রিডে, সেই রূপটা তোমাকে তুলে ধরতে হবে, দ্যাট ইজ রেজোনেন্স হাইব্রিড। তাহলে ডবল সিঙ্গেল প্লাসের নিয়ম, প্লাসের দিকে ডবল বন্ডটা বলো এক ঘর সরবে। ওকে, দেখা যাক তাহলে তারপরের উদাহরণ। EX CH2 ডবল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, তাতে CH3, এই CH এর কার্বনের মাথায় বসিয়ে দাও প্লাস, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH CH3, CH এর কার্বনে প্লাস। তাহলে এর রেজোনেটিং গঠনটা অঙ্কন করে নাও। ওকে, আগে হবে কি না মিলিয়ে না, যদি মানে যে হবে কি হবে না রেজোনেন্স। হ্যাঁ, ডবল সিঙ্গেল প্লাস, বলো ছকে মিলেছে, তাহলে রেজোনেন্স হবে, হাতটা ঘুরিয়ে দাও। তাহলে এর গঠন, এই যে পাই বন্ধনটা এদিকে এক ঘর সরল, CH2 CH ডবল বন্ড CH, বাকি হাতে যেমন লেগে আছে CH3, তখন এই কার্বনটার মাথায় প্লাস করবে। আর রেজোনেন্স হাইব্রিডটা আসবে তখন CH2 CH CH CH3, পাই বন্ধনটা এই জায়গাতেও আছে, আবার মাঝেও আছে, প্লাসটা ধারের কার্বনেও আছে, আর এই 3 নম্বর কার্বনেও আছে। এই হচ্ছে ডবল সিঙ্গেল প্লাসের নিয়ম।
তাহলে আবার মিলিয়ে দিই, ডবল সিঙ্গেল প্লাসে প্লাসের দিকে ডবল বন্ডটা জাস্ট সরে আসবে, এটুকুই তার রেজোনেটিং গঠন, এটাই তার রেজোনেটিং। আসি এবারে টাইপ 4, ওর যত উদাহরণ হোক প্রসিডিওর একটাই প্রসিডিওর। আচ্ছা 4 নম্বরে আসি, টাইপ 4, ডবল সিঙ্গেল ডবল, ডবল সিঙ্গেল ডবলের রেজোনেন্স। আচ্ছা উদাহরণ আগে আসি, EX CH2 ডবল বন্ড CH আবার CH ডবল বন্ড CH2, CH2 ডবল বন্ড CH আবার CH ডবল বন্ড CH2, ডবল বন্ড CH2। মিলিয়ে নাও, ডবল সিঙ্গেল ডবল, বলো এটা কিসে আবদ্ধ? রেজোনেন্সে আবদ্ধ। কিসে রে? রেজোনেন্স। তাহলে দুদিকে দুটো তীর টেনে দাও, গঠনটা আসবে। শোনো, ডবল সিঙ্গেল ডবলের নিয়ম, এই ডবল বন্ডটা পাশের ঘরে গেল সিঙ্গেল বন্ডের কাছে, আর এই বন্ডটা সংযুক্ত কার্বনে মাইনাস হিসাবে যাবে, দুদিকে দুটো তীর, এক ঘর সরলো সেটার পাশের ঘরে পৌঁছে গেল, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ডের কাছে সরে যাবে, আর পাশের বন্ডটা সংযুক্ত কার্বনের মাথায় মাইনাস হিসাবে। তাহলে গঠনটায় আসছি, CH2 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, তখন এই যে CH2 ধারেরটা এর মাথায় কি পড়লো? মাইনাস, কিন্তু আর একটা খাটনি বাকি আছে এখানে, এইদিকে। হ্যাঁ, এই পাই বন্ধনটা আগেরটাই যেটা শিখলে এখান থেকে এই জায়গাটায় সরে আসছে, তাহলে এর কাছে কি আর লেগে আছে? তাই এদিকের কার্বনে পড়বে প্লাস। তুমি একটু আগেই শিখেছো যে মূল যৌগটায় কোনো প্লাস মাইনাস পড়েনি, তাহলে দ্বিতীয় গঠনটায় যেই একটা মাইনাস পড়েছে নিশ্চয়ই একটা কি পড়বে? প্লাস একটা আসবে, না হলে টোটাল আধানটা অসম হবে কি করে? আচ্ছা এটা একটা গঠন। সমতুল্য আবার একটা রেজোনেটিং গঠন। শোনো, এই যে এই পাইটা এদিকে এদিকে শুনে নাও, এই পাইটা এদিকে সরছে, এক ঘর সরলো, পাশে স্টুডেন্ট বলবে কেন উল্টোটা হতে পারে না, এক ঘর সরবে, এ তার পাশের ঘরে আসবে, তখন এই যে এইটার পরবর্তী গঠনটা এটাই থাকবে, শুধু প্লাস আর মাইনাসটা কি হবে? হয়ে যাবে। তাহলে দুটো গঠন আসতে হবে, উল্টোটাও হতে পারে, এ এক ঘর সরলো, সে তার পাশের ঘরে গেল। রেজোনেন্স ইজ নাথিং বাট রিঅ্যারেঞ্জমেন্ট অফ পাই ইলেকট্রন। দেখো তো, কোনো পরমাণুকে আমরা চেঞ্জ করেছি, শুধু পাই বন্ধন এখান থেকে সেখানে, সেখান থেকে আর একটা জায়গায়, এটাকে বলা হয় ডিলোকালাইজেশন। পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন, স্থানান্তরণ ঘটছে। বাড়ি থেকে আর কিছু না হোক, এই করোনা ঝড়ে মাকে বলা যাবে এই নন্দন মাস্টারের কাছে রেজোনেন্সটা অন্তত শিখে এসেছি। হ্যাঁ, আচ্ছা গঠনটা বসে দাও, CH2 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, এটার মাথায় প্লাস, আচ্ছা এর মাথায় বলো মাইনাস। তাহলে এই হচ্ছে কটা গঠন? 3টে গঠন পেয়েছি। আচ্ছা এবার রেজোনেন্স হাইব্রিডটা দেখাই। রেজোনেন্স হাইব্রিড ইকুইভ্যালেন্ট টু, আচ্ছা আগে শুনে নাও তারপরে আগে ফ্রেম স্ট্রাকচারটা বসিয়ে দাও, যে যেমন পরমাণু সেখানে থাকবে, মাঝে সিঙ্গেল বন্ড। এই যে CH2 CH CH CH2, এখানে প্লাস মাইনাসটা কি হবে? আচ্ছা সেটার জন্য তো আমি এসেছি নাকি। আচ্ছা প্রথমে পাই বন্ধন কোন কোন জায়গাতে আছে দেখো, 3 জায়গাতেই আছে, ডট 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 3 জায়গাতে, ডট ডট ডট। এটাই তো, এই জন্যই এই যে পাই ইলেকট্রন সর্বত্র বিরাজমান, সমানে ঘুরে বেড়াচ্ছে। এবারে প্লাস মাইনাসের জন্য একটা ঝঞ্ঝাট আছে। দেখো তো, তুমি এখানে যেটা প্লাস দেখেছো, পরের গঠনে কি দেখতে পাচ্ছ? মাইনাস। আসলে একটা অপরটাকে নিউট্রালাইজ করে দিয়েছে, কোনো আধার লিখবে না, এক্স্যাক্টলি ডান দিকে মাইনাস, পরেরটা দেখি। তাই এটাই রেজোনেন্স হাইব্রিড, কোনো প্লাস আর মাইনাস। ঠিক আছে, যখন দেখবে ওই পরমাণুতে একাধিক গঠনে ডিফারেন্ট চার্জ পড়ে গেছে, মানে যে কোনো চার্জই আর লিখবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রেজোনেন্স। এনি গন্ডগোল? আচ্ছা আচ্ছা, তারপরে EX-এ পৌঁছাই। হ্যাঁ, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH আর এক হাতে CH। আচ্ছা, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH। আচ্ছা সিঙ্গেল বন্ডে OCH3 বলে বসে দাও, OCH3।
তাহলে এবার গঠনগুলো লিখতে থাকো যদি ও CH3। ওকে, হ্যাঁ তীর দিতেও পারো নাও দিতে পারো। তীরে গঠনটা লিখে গেছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড ও CH3। আচ্ছা বসিয়ে গঠন। আচ্ছা তাহলে এই গঠনটায় ডবল সিঙ্গেল, এই পাই বন্ধনটা এক ঘর সরল, এটা পাশের কার্বনের মাথায় মাইনাস, তাহলে CH2 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH সঙ্গে লেগে আছে ও CH3, এটার মাথায় মাইনাস, সংযুক্ত CH2 কার্বনের মাথায় প্লাস। আবার ঠিক তার উল্টোটা হবে CH2 মাথায় মাইনাস CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH এর মাথায় প্লাস ও CH3, এটাই। আর ইকুইভ্যালেন্ট টু রেজোনেন্স হাইব্রিড, ঠিক আছে? তাহলে CH2 CH 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 তাতে ও CH3, এটাতেও ডট ডট ডট, মাঝেরটাতেও ডট ডট ডট, আর তারপরেরটাতেও ডট ডট ডট। আর কোনো প্লাস আর মাইনাসটা আমরা বসাবো না। তাহলে ডবল সিঙ্গেল ডবল লেয়ার নিশ্চয়ই কোনো সমস্যা নেই, তাই তো? আসি এবারে 5 নম্বরে, টাইপ 5। 5 নম্বরে ডবল সিঙ্গেল ট্রিপুল, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপুল বন্ড। ওকে, আচ্ছা CH2 ডবল বন্ড CH সি ট্রিপুল বন্ড CH, এই যৌগটা আমরা উদাহরণ হিসেবে দিলাম। CH2 ডবল বন্ড CH সি ট্রিপুল বন্ড CH, ডবল সিঙ্গেল ট্রিপুল, বলো ছক মিলেছে। তাহলে এবার রেজোনেন্সটা তুমি আগেরটাই যা শিখেছো এক্স্যাক্টলি একই, এটাই শোনো। এই যে ডবল সিঙ্গেল ট্রিপুল, এই ডবল বন্ডটা এক ঘর সরল, এর পাই বন্ধনটা এর কার্বনের মাথায় উঠে গেল, তারই মতো আবার উল্টোটাও আসবে। তাহলে প্রথম গঠনটা দেখে নাও, CH2 CH ডবল বন্ড C ডবল বন্ড CH, এর মাথায় বন্ধনটা উঠে গেছে বলে মাইনাস, এর কাছ থেকে সরে গেছে বলে এটার মাথায় বলো প্লাস। এটা আবার কেউ বলবে উল্টোটাও হবে, কেউ বলবে উল্টোটাও হবে, সেই একই থাকবে, শুধু প্লাস আর মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে। CH ডবল বন্ড C ডবল বন্ড CH, তখন CH এর মাথায় প্লাস, কাছে CH2 মাথায় মাইনাস। ওকে, আচ্ছা ইকুইভ্যালেন্ট টু, তাহলে রেজোনেন্স হাইব্রিডটা আমরা দেখিয়ে দিই। CH2 CH C ডবল বন্ড CH, এবার দেখো 3 জায়গাতেই বন্ডগুলো আছে, কিন্তু লাস্টেরটা ভুল করার একটা সম্ভাবনা আছে। এই যে CH2 ডট ডট ডট, CH ডট ডট ডট, পরেরটাই ডবল বন্ড থাকবে, ট্রিপল বন্ড নয়, বলো ডবল বন্ড আছে, বাকি বন্ডটাই ডট ডট ডট। দেখো 3 বন্ডের মধ্যে 2 বন্ড তো ফিক্সড, সেটা আছে, আর একটার জন্য ডট ডট ডট, আর আধানের কোনো গল্প নেই, আধানের কোনো প্রশ্নই আসে না, মিলে না, কোনো সমস্যা পেয়ে আছে কিনা। ডবল সিঙ্গেল ডবল যেমন নিয়মে, ডবল সিঙ্গেল ট্রিপুলের রেজোনেন্সও এক্স্যাক্টলি একই। ওকে, তাহলে এই উদাহরণটা আমরা বসাই EX দিয়ে, EX দিয়ে CH2 ডবল বন্ড CH C ট্রিপুল বন্ড N, CH2 ডবল বন্ড CH C ট্রিপুল বন্ড N, C ট্রিপুল বন্ড। ওকে, মিলিয়ে নাও গঠনটা, এবারে রেজোনেন্স শুরু করে দাও। আচ্ছা তাহলে এই গঠনটা আরেকবার দেখিয়ে দিই। ডবল সিঙ্গেল ট্রিপুল, এই যে পাই বন্ধনটা এদিকে এক ঘর সরলো, পাশের পাইটা নাইট্রোজেনের মাথায় উঠে গেল। তাহলে CH2 CH ডবল বন্ড C ডবল বন্ড N,
তখন এনের মাথায় মাইনাস, পাশের CH2 মাথায় প্লাস। ওকে, আবার ঠিক বিপরীতটা আসবে, CH2 CH ডবল বন্ড C ডবল বন্ড N, তখন এনের মাথায় প্লাস, পাশে CH2 মাথায় মাইনাস। তাহলে কটা গঠন পেয়েছি? 3টে গঠন। ইকুইভ্যালেন্ট টু রেজোনেন্স হাইব্রিডটা দেখিয়ে দেই, CH2 CH C ডবল বন্ড N, সব জায়গাতে পাই বন্ধনের জন্য ডট ডট ডট, এখানেও ডট ডট ডট, তবে এখানে ডবল বন্ডটা থাকবে আর আধানের কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এই হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগে যত প্রকার রেজোনেটিং গঠন সম্ভব। উদাহরণ ততগুলো হয়নি, কিন্তু তার টাইপগুলো আমরা শিখলাম। এর বাইরে তোমাকে যে কম্পাউন্ডই দিক, দেখবে এদেরই মধ্যে কোনো একটা টাইপ কার্যকর হবে, যদিও বাকিগুলো আমরা বাড়িতে মানে লেখার জন্য HW আকারে দেবো। যতগুলো কম্পাউন্ড আমরা অর্গ্যানিকে পরিচিত, যাদের পেলে 2 বছর আমাদের অর্গ্যানিকটা পড়তে হবে। এবারে আসি অ্যারোমেটিক যৌগের রেজোনেন্স। লিখো রেজোনেন্স প্রভাব, রেজোনেন্স এফেক্ট বা রেজোনেন্স প্রভাব, যার আর একটা নাম মেসোমারিক এফেক্ট। মেসোমারিক এফেক্ট, কেউ বলে রেজোনেন্স এফেক্ট, কেউ বলে মেসোমারিক এফেক্ট। আমরা অ্যালিফ্যাটিক যৌগের রেজোনেন্স এত সময় শিখলাম, এবারে কার জন্য? অ্যারোমেটিক যৌগ। বেনজিন বলয় আছে তাদের জন্য রেজোনেন্সটা আমরা এবার শিখতে শুরু করব। ওকে, দেখা যাবে তার আর এতগুলো টাইপ নেই, মাত্র কটা? 2টো টাইপ আছে। অ্যারোমেটিক যৌগের রেজোনেন্স মাত্র 2টো টাইপ আছে। আচ্ছা, এটাকে সংক্ষেপে কেউ বলে ক্যাপিটাল আর প্রভাব, কেউ বলে ক্যাপিটাল এম প্রভাব। যে কোনো একটা, হয় আর প্রভাব বলো, না হলে এম প্রভাব বলো, হয় রেজোনেন্স প্রভাব, না হলে মেসোমারিক এফেক্ট, মেসোমারিক প্রভাব। আচ্ছা, আমরা প্রথমে একটা বেনজিন বলয় অঙ্কন করি। বেনজিন বলয়, বেনজিন বলয় কি রে? এই যে 6টা বন্ড, মাঝখানে 3টে ডবল বন্ড, একটা ছাড়া একটাতে থাকবে, বেনজিন বলয়। আচ্ছা শোনো, বেনজিন বলয়ের এই জায়গাগুলোতে সমস্ত হাইড্রোজেন আছে। কে আছে? এবার হাইড্রোজেনের জায়গায় আমরা একটা নতুন গ্রুপ এক্স নিয়ে নিলাম, বলয় একটা গ্রুপ কি নিয়ে নিলাম বলো? এক্স। আচ্ছা, এবার একটু শোনো, এই এক্স গ্রুপটা 2টো প্রভাব থাকতে পারে। এ অপরকে ইলেকট্রন জোড় দানও করতে পারে, আবার অপরের কাছ থেকে ইলেকট্রন জোড় এ গ্রহণও করতে পারে। ওই যে গত দিনের পড়া, হয় দাতা গ্রুপ না হলে গ্রহিতা গ্রুপ, EDG না হলে EWG। এখানেও তাই শিখবো। এক্সের 2টো প্রভাব আছে, এ বেনজিন বলয়কে ইলেকট্রন দান করতে পারে, না হলে বলয় থেকে ইলেকট্রন টেনেও নিতে পারে। তাহলে একেও সেই ইন্ডাকটিভ এফেক্টের সমতুল্য বলা যেতে পারে, বাস্তবেও তাই, কিন্তু তার সঙ্গে এর একটা তফাৎ। ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে যে দাতা, সে সবাইকে ইলেকট্রন দান করে দেয়। এখানেও দাতা গ্রুপ দান করে, কিন্তু সবাইকে সম পরিমাণে দান করে না। দেখা যায় কোনো কোনো অংশে ইলেকট্রনের ঘনত্ব বেশি, মানে অনেকটা বেশি দান হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্বটা কম, মানে অল্প একটু দান, বেশি কম হয়ে গেছে। আসলে এখানে ইলেকট্রন জোড় দান রেজোনেন্সের মাধ্যমে ঘটবে, ভায়া রেজোনেন্স। কিন্তু আগেরটাই কি না, ইলেকট্রন জোড় দান করতে হবে, সে সামগ্রিকভাবে দান করেছে। প্রথম জনে যতটা পাচ্ছে, পরের গ্রুপ, তারপরের গ্রুপ প্রায় সমানে ছড়িয়ে পড়ছে। কিন্তু এখানে যে দান করবে সর্বত্র সমান হবে না, কোনো কোনো অংশে ইলেকট্রনের ঘনত্ব বেশি, মানে দানের মাত্রাটা বেশি, কোনো কোনো জায়গাতে দানের মাত্রাটা অনেক কম। আসলে এখানে ইলেকট্রন জোড় দান বা গ্রহণ করা রেজোনেন্সের মাধ্যমে ঘটবে। কিসের মাধ্যমে? রেজোনেন্স। তাহলে কিছু কিছু গ্রুপ রেজোনেন্সের মাধ্যমে বেনজিন বলয় ইলেকট্রনের জোড় দান করতে পারে, আবার অনেক গ্রুপ আছে বেনজিন বলয় থেকে ইলেকট্রন জোড় নিজের দিকে কি করতে পারে? টেনে নিতে পারে। উইথড্রয়িং এফেক্ট আর ডোনেটিং এফেক্ট, যে এফেক্টই থাক না কেন, রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন জোড় দান কিংবা গ্রহণের যেই প্রবণতা, সেই প্রবণতাটাকে আমরা কি বলে ডাকি? রেজোনেন্স প্রভাব। কি বলে বলা হয় বলো? রেজোনেন্স প্রভাব। বাই রেজোনেন্স বা ভায়া রেজোনেন্স কোনো গ্রুপ বা পরমাণু বলয়ের ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি
বা হ্রাস করিলে সেই ঘটনাটাই হচ্ছে রেজোনেন্স এফেক্ট, সেটাই হচ্ছে মেসোমারিক এফেক্ট। এবারে এরও সেই আগের মতন দুটো ভাগ পাবো, একটা দানের জন্য আর একটা গ্রহণের জন্য। সেখানে প্লাস আই মাইনাস আই পড়লে এখানে পড়বে প্লাস আর আর মাইনাস আর, বা কোনো স্টুডেন্ট ওটাকে বলবে প্লাস এম মাইনাস এম, যেটাই আর সেটাই এম, তার প্লাস একটা পার্ট মাইনাস একটা পার্ট। আমাদের ডেফিনেশনের দরকার নেই, আমরা এখানে শিখব রেজোনেন্সের মাধ্যমে কিভাবে এরা ইলেকট্রনের ঘনত্ব বলয় বাড়িয়ে দেয় বা ইলেকট্রনের ঘনত্বটা কমিয়ে দেয়। তাহলে দুদিকে দুটো এইভাবে আকার কেটে দেয় ছোট্ট করে। একদিকে লিখি প্লাস আর প্রভাব, ক্যাপিটাল আর স্মল আর কখনো লেখা হয় না, প্লাস আর প্রভাব 2 বছর ধরে এ কোন গ্রুপের কোন এফেক্ট আছে এইটা যেন কখনো না বলতে হয়। যখন অর্গ্যানিকের একটা সমুদ্রে পৌঁছাবে, স্পেশালি 12, তখন কিন্তু আর মানে এইগুলো শেখানো হবে না, এই গ্রুপটার প্লাস আর এফেক্ট আছে, মাইনাস আর আছে, বা প্লাস আই মাইনাস আই আছে। 2 বছর মাথার মধ্যে যেন এটা স্টক থেকে যায়, এই ছকটা যেন স্টকে থাকে। গতদিন একটা পেয়েছিলেন আর আজকেও এক্স্যাক্টলি। প্লাস আর প্রভাব, যার আর একটা নাম, কেউ বলবে প্লাস এম প্রভাব। আচ্ছা, প্লাস আর প্রভাবটা কি না, যে সমস্ত গ্রুপ রেজোনেন্সের মাধ্যমে অপরকে ইলেকট্রন জোড় দান করে, প্লাস মানেই দাতা, প্লাস মানেই দাতা, এরা ইলেকট্রন জোড় দান করে কিসের মাধ্যমে, রেজোনেন্সের মাধ্যমে। একইভাবে আমরা ওই নামেই ডাকবো, এরা হচ্ছে সকলে ইডিজি, এরা প্রত্যেকে ইডিজি। তাহলে এদিকে ছোট্ট করে টার্মটা বসে দিই ইডিজি। অর্গ্যানিকের যখন মূল অংশে আমরা পৌঁছাবো তখন এই কথাগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এরা দাতা গ্রুপ। আর উল্টো সাইডে আসি, মাইনাস আর প্রভাব, মাইনাস আর প্রভাব, যে এই সমস্ত গ্রুপ বা পরমাণু বলয় থেকে ইলেকট্রন জোড় নিজের দিকে কি করে নিচ্ছে, টেনে নিচ্ছে, তাদের প্রভাবটাকে আমরা বলি মাইনাস আর প্রভাব। কেউ এটাকে আর একটা নামে বলে মাইনাস এম প্রভাব, মাইনাস আর প্রভাব, বা কেউ এটাকে বলে বলো মাইনাস এম প্রভাব। ওকে, আচ্ছা প্লাস আর আর, আচ্ছা মাইনাস আর এটাকে আমরা বলি ইডব্লিউজি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেটা ডোনেটিং গ্রুপ, আর এটা বলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আসি এবার ডোনেটিং গ্রুপ কারা হতে পারে, যেমন ইএক্স দাও, ইএক্স হাইফেন সিএল ক্লোরো, হাইফেন বিআর, হাইফেন আই ক্লোরো ব্রোমো আয়োডো, মানে হ্যালাইড গ্রুপ যারা। তারপরে হাইফেন NH2, হাইফেন NHCH3, হাইফেন OH, OCH3 এটসেট্রা। এই এতগুলো গ্রুপ, আরও এর বাইরে আছে, কিন্তু গ্রুপটা প্লাস আর এফেক্ট কিনা চেনার একটা উপায় আছে। উপায়টা হচ্ছে এই যে এতগুলো গ্রুপ তুমি লিখলে, স্টার্টিং পরমাণুতে কমপক্ষে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে, থাকতে বাধ্য। সিএল এর এক জোড়া ইলেকট্রন, বিআর এর, আয়োডিনের, নাইট্রোজেন, অক্সিজেন, বা এখানেও অক্সিজেন। এই যে গ্রুপ, ধরো এর বাইরে আরও 10-15খানা আছে, থাক, সে যতগুলোই থাক, তার এই কন্ডিশানটা হবে স্টার্টিং পরমাণুতে মিনিমাম কি হতে পারে, এক জোড়া লোন পেয়ার। আচ্ছা, লোন পেয়ার কাদের থাকে বলে দিই, সিএল, বিআর, আই, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এই 6 জনের বাইরে আর কাউকে তুমি পাবে না। জৈব রসায়নে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন, অক্সিজেন আর সালফার, এর বাইরে আর কোনো। আর ন্যাচারালি এই গ্রুপগুলোই আমাদের প্রশ্নে আসবে। আচ্ছা, এর বাইরে আর একটা গ্রুপ হতে পারে স্টার্টিং পরমাণুতে যদি মাইনাস আধান থাকে। কী আধান? আচ্ছা, তার আর একটা উদাহরণ বসিয়ে দাও, এটসেট্রাটা। আর একটা সিঙ্গেল বন্ড ও মাথায় মাইনাস, সিঙ্গেল বন্ড ও মাথায় মাইনাস। আরে একটা লোন পেয়ার মানেই একটা মাইনাস। এই যে এতগুলার মাথায় লোন পেয়ার লিখলাম, এরা যদি পরমাণুরূপেও থাকে, তার মাথায় যদি কী আধানটা থাকে, মাইনাস আধান। স্টার্টিং পরমাণুতে আইদার লোন পেয়ার অর মাইনাস, তারা সর্বদাই ইলেকট্রন জোড় দান করতে পারবে। কিসের মাধ্যমে দান করতে পারবে? রেজোনেন্সের মাধ্যমে। তাই ওই প্রভাবটাকে আমরা বলি প্লাস আর প্রভাব, বা কেউ বলতে পারে প্লাস এম প্রভাব। 12-এ পড়ার সময় এই গ্রুপটার কী এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট আছে। তখন 11-এর খাতাটা কাজে দিল ওই জায়গাটাতে, বুঝলে। আর এখানে তো যেমন অ্যাপ্লিকেশান আছে। এবার উল্টো পাড়াতে চলে আসে। মাইনাস আর হচ্ছে
যে সমস্ত গ্রুপ বা পরমাণু অপরের কাছ থেকে ইলেকট্রন জোড় কী করে নিচ্ছে, টেনে নিচ্ছে, তাদের এই এফেক্টটাকে আমরা বলি যে ইলেকট্রন। গতদিন যেটা পড়ছিল ইলেকট্রন আকর্ষী প্রভাব, এখানেও তাই ইলেকট্রনেরা আকর্ষণ করছে, তবে রেজোনেন্সের মাধ্যমে এরা ইলেকট্রন জোড় টেনে নিচ্ছে, রেজোনেন্সের মাধ্যমে এরা ইলেকট্রন জোড় টেনে নিচ্ছে। এই ধরনের গ্রুপগুলোকে আমরা বলি যে -R প্রভাব বিশিষ্ট গ্রুপ, যার সর্বোৎকৃষ্ট উদাহরণ বসান EX দিয়ে -NO2। দেখো গত দিনের পড়াতেও দেখবেন নাইট্রো গ্রুপ তার -I এফেক্ট আছে, আজকে আবার পড়লে নাইট্রো গ্রুপের -R এফেক্ট আছে। আবার চলে আসো -SO3H সালফোনিক অ্যাসিড গ্রুপ, হ্যাঁ, -CHO অ্যালডিহাইডিক গ্রুপ, -COOH অ্যাসিড গ্রুপ, তাই তো, কিংবা -CN সায়ানো গ্রুপ, -NCH3 N এর মাথায় প্লাস এটসেট্রা, NO2 SO3H CHO COOH CN NCH3 N এর মাথায় প্লাস এটসেট্রা, এই যে গ্রুপ। আচ্ছা, এখানে একটু আগে যেটা বলা হয়েছিল স্টার্টিং পরমাণু নাইট্রোজেন আর সালফার হলে লোন পেয়ার থাকবে, এটা বাস্তব, কিন্তু নাইট্রো গ্রুপ আর SO3H গ্রুপে স্টার্টিং পরমাণু নাইট্রোজেন সালফারে কোনো লোন পেয়ার থাকে না। এই যে এতগুলো গ্রুপের উদাহরণ, এদের কোনোটাতে কেন্দ্রীয় পরমাণু যেটা শুরুর পরমাণু কারোর মাথায় লোন পেয়ার নেই, কোনোটার মাথায় লোন পেয়ারও নেই, মাইনাস আধানও নেই, উল্টে প্লাস আধান থাকতে পারে। যদি প্লাস আধান থাকে তাহলেও -R এফেক্ট দেখাবে, আর যদি কোনো লোন পেয়ার বা মাইনাস না থাকে সেও সর্বদা কী এফেক্ট দেখাবে, -R। তাহলে এরা ইলেকট্রন জোড় টেনে নিচ্ছে আর এরা ইলেকট্রন জোড় দান করছে। তাহলে গতদিনও এরকম দাতার গ্রহিতা গ্রুপ পড়েছি, তাদের সঙ্গে ডিফারেন্সটা কি না, ওরা সামগ্রিকভাবে ইলেকট্রন দান করে, কিন্তু এরা রেজোনেন্সের মাধ্যমে দান করার দরুন সর্বত্র ইলেকট্রনের ঘনত্ব সমান হয় না। যারা দান করে সর্বত্র সমান হবে না, বা যে ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে সেও সর্বত্র সব জায়গা থেকে সমান ইলেকট্রন আকর্ষণ করে না, কোথাও বেশি কোথাও কম, সেটা আমরা রেজোনেন্স দিয়ে দেখাবো। তাহলে অ্যারোমেটিক যৌগের রেজোনেন্স আইদার +R এর উপরে হবে, না হলে বলো -R এর উপর। তাহলে আমাদের কাছে এখানে উদাহরণ তো এই তো দেখতেই পাচ্ছি অসংখ্য হতে পারে, কিন্তু টাইপ মাত্র কটা, দুটো টাইপ আছে। প্রথমটা আমরা চলে আসি +R এফেক্ট। বাড়িতে এমনভাবেই দুটো এফেক্ট প্র্যাকটিস করবে যাতে এই যে চোখ বন্ধ থাকবে, কলম যেন ঠিকঠাক ঘুরে যায়, যে সঠিক গঠনটাই আমরা অ্যাপ্রোচ করতে পেরেছি। ওকে, এটাই রেজোনেন্স। আচ্ছা, প্রথমে আসি টাইপ 1 +R প্রভাব। এর যতগুলো উদাহরণ হোক তার প্রসিডিওর একটাই, প্রথমটার উপরে দুটো উদাহরণ করাবো, একটা লোন পেয়ার দিয়ে আর একটা মাইনাস দিয়ে। সে তোমার পরীক্ষায় যাই দিক বা যে কোনো প্রশ্নের উত্তর দিক, হাত ওই একদিকেই ঘুরবে। হ্যাঁ, ও বিভীষণপুরেও যা, ও ভীমেশ্বরীতেও যা। আচ্ছা, আমরা প্রথম উদাহরণটা লিখি। বেনজিন বলয়টা যতটা সম্ভব সঠিকভাবে ড্র করার চেষ্টা করবো। আমরা অ্যারোমেটিতে এখনও পৌঁছাইনি, দেখা যায় বেনজিন আঁকতে গিয়ে কুমড়ার মতন হয়ে গেছে। হ্যাঁ, এটা মোটামুটি স্ট্রাকচার হয়েছে, যেমনই হোক স্ট্রাকচারটা একটু মানে দীর্ঘ হলে তাহলেই তার রেজোনেন্সটা সহজে পরিষ্কার, ঠিক আছে। এই উদাহরণটা আমরা বসাই। ডবল বন্ড বসাবে, ডবল বন্ড একটা ছাড়া একটা, আর এর মাথায় NH2। আমরা NH2 এই গ্রুপটা দিয়ে উদাহরণ হিসাবে রেজোনেন্সটা গোল করে দিলে হবে না, গোল করলে হবে না, রেজোনেন্স মানে ডবল বন্ড দিয়ে করতে হবে। গোল আমি বসিয়েছি নাকি, ওকে, মাথা না। মোট 5টা রেজোনেটিং গঠন হবে, একটা তুমি ড্র করে ফেলেছো, এরকম আরও কটা আসবে, আরও 4টা আসবে, আরও 4টা আসবে। আচ্ছা, প্রথম গঠনটায় এই যে বেনজিন বলয় ডবল বন্ড একটা ছাড়া একটা দাও, এবং আমার মতন যেভাবে আমি বসিয়েছি এই মতো দাও, কারণ এই একটা টেকনিক আমরা শিখে এসেছি। উল্টোটাও হতে পারে, কিন্তু আমি যেভাবে হাত ঘোরাবো তোমাকে তো সেই মতো অভ্যস্ত হতে হবে, তাই এটাই ড্র করতে হবে, না হলে উল্টোটা করলে ম্যাচ করবে না তার স্ট্রাকচারের সঙ্গে। ওকে, আচ্ছা, রিংয়ের মাথায় বসিয়ে দাও NH2।
এনের মাথায় বসাও লোন পেয়ার। তুমি এত সময় যা শিখে এসেছো সেটাই এখানে ব্যবহার হবে, কিন্তু অ্যারোমেটিকের জন্য এই প্লাস আর একটাই নির্দিষ্ট নিয়মে এগোবে। আচ্ছা, প্রথম গঠন। সেকেন্ড গঠনের জন্য চিহ্নটা আগে দিয়ে দেবো। দুমুখ তীর আমরা দিয়ে দিলাম, দিয়েছি। আচ্ছা, এদিকে প্রথম গঠনে ডবল সিঙ্গেল লোন পেয়ার। কোন সিস্টেমে? ডবল সিঙ্গেল লোন পেয়ার। আজকে যেটা শুরুতে শিখলে, এই যে লোন পেয়ারটা ডবল বন্ড করলো, ডবল বন্ডটা সংযুক্ত কার্বনের মাথায় মাইনাস হয়ে গেল। আচ্ছা, আবারও বলছি, তীর তুমি দিতেও পারো, নাও দিতে পারো। যিনি পড়াইবেন তিনি তীর দিবেন, তুমি গঠন ঠিক থাকলে আর কোনো কিছুরই দরকার নেই। আচ্ছা, প্রথম গঠনে এই লোন পেয়ার এক ঘর সরলো, এই পাইটা পাশের কার্বনে গিয়ে পৌঁছে গেল। দিয়ে কি গঠনটা হচ্ছে দেখো, লিখবে না, পরে লিখবে, লিখার অনেক সময় আছে। সেকেন্ড গঠনটা হাতটা ঠিকঠাক ধরেছি কিনা দেখি। এই দুটো পাই বন্ধনের কি কোনো চেঞ্জ করিয়েছি? তাহলে যেমন আছে, এদিকে একটা থাকবে, এদিকে একটা, নো চেঞ্জ, নো চেঞ্জ। আচ্ছা, এই পাইটা এই জায়গায় পৌঁছে গেছে, মানে এখানে পড়বে মাইনাস। কি পড়বে? মাইনাস। আর এই বন্ডটা এখানে কটা বন্ড পড়বে? ডবল বন্ড NH2, যার নিঃসঙ্গ জোড় খরচ হয় তার মাথায় কি প্লাস পড়বে। এই হচ্ছে সেকেন্ড গঠন। মাথা ঠান্ডা করে সেকেন্ড গঠনটা আগে বসে, তীরটা প্রথমটাই বসাবে যাতে নিজের বুঝতে কোনো বাধা না হয়। পরেরগুলোতে সে তীর দাও বা না দাও তাতে কোনো সমস্যা নেই। ওকে, দ্বিতীয় গঠনটা নো ঝঞ্ঝাট, ঠান্ডা মাথা। তাড়াহুড়ো করবে না। ওকে, তাহলে এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আসি এবারে পরবর্তী গঠন, ধীর স্থিরভাবে। ওকে, আচ্ছা, তৃতীয় গঠনটাই দেখো কোন সিস্টেমে আছে। এই যে ডবল সিঙ্গেল মাইনাস, বলো ডবল সিঙ্গেল মাইনাস। তার নিয়ম শিখে এসেছে, এই মাইনাসটা ডবল বন্ড করলো, এই ডবল বন্ডটা পাশের কার্বনে মাইনাস হলো, মানে এরপর টোটালটা এরকম ঘুরবে। এ এক ঘর সরবে, সে তার পাশের ঘরে যাবে, সে এক ঘর সরবে, সে তার পাশের ঘরে যাবে। আচ্ছা, দেখি তৃতীয় গঠনটা পরে লিখবে। যেমন বেনজিন বলয় আছে তাই দিলাম। এই মাইনাসটা এই দিক বরাবর ডবল বন্ড, তাহলে এই দিক বরাবর আমরা কি বসিয়ে দিলাম? ডবল বন্ড বসিয়েছি। আর এই বন্ধনটা এই জায়গাটায় উঠে গেল, তাহলে এখানে একটা কি পড়বে? মাইনাস। এদিকটার কি কোনো পরিবর্তন করিয়েছি? এক্স্যাক্টলি একই যেমন আছে, এক্স্যাক্টলি একই। আর এটা সেই আগের মতন ডবল বন্ড NH2, এর মাথায় কি রে? প্লাস। তাহলে ঠান্ডা মাথায় তৃতীয় গঠনটা কমপ্লিট করে নাও। তৃতীয় গঠনটাকে মিলেছে কিনা বলো? তৃতীয় গঠন বলো, তৃতীয় গঠন। আসি এবারে চতুর্থ গঠন। চতুর্থ একই তৃতীয়র মতো, এই যে ডবল সিঙ্গেল মাইনাস, বলো ডবল সিঙ্গেল মাইনাস। একই নিয়ম, এই মাইনাসটা এক ঘর সরলো, এই পাইটা পাশের কার্বনে চলে গেল, এক ঘর সরবে, পুরোটা এক ঘর। তাহলে পরবর্তী গঠনে আসবে, এদিকে ডবল বন্ড, এদিকে মাইনাসটাও ডবল বন্ড করলো, তখন এই জায়গাটাতে একটা কি পড়ে গেল? মাইনাস। ডবল বন্ড NH2, এর মাথায় তখন কি পড়ে গেছে? প্লাস। 3, 4, 2, 3, 4 একই নিয়মে উত্তর, এবং 5 লাস্টেরটাও ওই একই নিয়মে, ডবল সিঙ্গেল মাইনাস, ডবল সিঙ্গেল মাইনাস। এই যে এই মাইনাসটা ডবল বন্ড, পাশের ডবল বন্ডটা মাইনাস। পারবে, হ্যাঁ, রোটেশন হতে থাকবে, কন্টিনিউয়াসলি রোটেশন, তবেই তো রেজোনেন্স নাকি। আচ্ছা, চতুর্থ গঠন, তাহলে একদম শেষ গঠনে আসি। শেষ গঠনে দেখো একই ডবল সিঙ্গেল মাইনাস। এই যে
এই মাইনাসটা ডবল বন্ড করলো, এই বন্ডটা ভেঙে ওপরের দিকে চলে গেল। তাহলে শোনো, পঞ্চম গঠন আর প্রথম গঠন একই হবে। ফার্স্ট গঠন যা, লাস্ট গঠন তাই, শুধু পাই বন্ধনের অবস্থান এর যে জায়গায় ছিল এর ঠিক উল্টো জায়গাতে আসবে। আমি গঠন সহ দেখাচ্ছি। এই যে এই দিকে ডবল বন্ডটা নেমে গেছে, আর বাকি দুজন যেমন ছিল তাই। আর এটা যেই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হলো, এর প্লাসটা তখন কি হয়ে গেছে, প্রশমিত হয়ে গেছে। তাহলে সিঙ্গেল বন্ড NH2। এর বাংলা কথা, প্রথম গঠন যা, লাস্ট গঠনটা, শুধু পাইয়ের অবস্থানগুলো কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। মিলিয়ে না, কোথাও কোনো সমস্যা আছে কিনা বা কোনো সমস্যা আমরা ঠিক আছে। 1 2 3 4 5 বলো কটা গঠন, 5টা গঠন। ওকে, আচ্ছা এবারে আসবো তাহলে রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিড ইকুইভ্যালেন্ট টু, আচ্ছা এটা তার আগে একটু গল্পটা শুনে নিই। দেখো, এই যে NH2 গ্রুপ ইলেকট্রন দান করছে সব জায়গায় সমান নয়। এ দেখো এখানে মাইনাস পড়েছে, এটাকে আমরা অর্থ পজিশন বলে বলি, দুদিন পরে শিখবে। অর্থতে মাইনাস বা প্যারাতে মাইনাস, আবার এদিকে অর্থতে মাইনাস। তুমি এই দুটো জায়গায় কোথাও মাইনাস দেখতে পাচ্ছ না? দেখো তো গঠন, এই দুটো কোণে কি পেয়েছো? মানে এগুলো সংখ্যায় লিখলে 3 আর 5 বলতাম, কি বলতাম, 3 আর 5 মেটা অবস্থান বলে বলা হয়। মেটাতে কি কোথাও মাইনাস দেখতে পাচ্ছি? তাহলে এই গ্রুপটা ইলেকট্রনকে সর্বত্র সমানে দান করেছে, কিন্তু সর্বত্র সমান নয়। অর্থ আর প্যারাতে অনেক বেশি দান, মেটাতে অনেক কম। আসলে মেটা অবস্থানে কখনো কোনো রেজোনেন্স হয় না, না মাইনাস আর না প্লাস আর, কোনো রেজোনেন্সই পসিবল নয়। তাই ইলেকট্রনের ঘাটতি হলেও মেটা অবস্থানে বেশি নয়, বাড়তি হলেও মেটা অবস্থানে বেশি নয়। কমলে কমবে, বাড়লে বাড়বে, কিন্তু অর্থ আর প্যারাতে বেশি মাত্রায় বাড়বে কমবে, মেটাতে বাড়বে বেশি নয় বা কমবে না। এই যে প্লাস আর মাইনাস আমরা ফেলেছি, এই ধারে পড়েছে, এ ধারেও পড়েছে, এখানেও পড়েছে, কোথায় এই দুটা কোণে দেখাও তো কোনো গঠনে পাবে? কোনো গঠনে পাবে না। অবস্থানগুলোর নাম আমরা এর পরের দিকে জানবো। এই দুটো অবস্থানে কখনো কোনো রেজোনেন্স কার্যকর হয় না। ওকে, এবারে আসে রেজোনেন্স হাইব্রিড। আগে ফ্রেমটা এঁকে দাও, বেঞ্জিন বলো এটা এঁকে দাও, বেঞ্জিন বলো এটা এঁকে দাও। আচ্ছা তুমি 2 3 4-এর গঠনের দিকে তাকানোর দরকার নেই, শুধু 1 আর 5-এর গঠনটা দেখো। 1-এর গঠন আর 5-এর গঠন, এর পাই বন্ধন যে অবস্থানে, এর পাই বন্ধন ঠিক তার বিপরীত। তাহলে দুটোকে জুড়ে দিলে হয় পাইটা 6 জায়গাতে আছে। পাই বন্ধনটা ক জায়গায়? তাহলে 6 জায়গাতে ডট 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 করে দাও, ডট 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 ডট। এটারই অর্থ পাই বন্ধন সর্বত্র সমানে বিরাজ করছে। হ্যাঁ, এটাই বাংলা কথা, যে আরে এটাই তো রেজোনেন্স। পাই বন্ধন 6 জায়গাতে ডিলোকালাইজ হয়ে যাচ্ছে, স্থানান্তরিত হচ্ছে, লাফাচ্ছে। এর মানে হচ্ছে এই পাইটা চক্রাকারে আবর্তিত হচ্ছে বলয়ের মধ্যে। লিখে দিয়েছো 3 জায়গায়, আছে ক জায়গায়? 6 জায়গাতে আছে। এবারে আধানটা লিখব, এধারেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, কোনো জায়গায় না লিখে মাঝে মাইনাস লিখে দিতে হয়। এর অর্থ হচ্ছে মাইনাসটা সর্বত্র আছে। এ তো দাতা সবাইকে ইলেকট্রন কী করে দিয়েছে? দান করে দিয়েছে সামগ্রিকভাবে। মাঝখানেই তোমাকে কি বসিয়ে দিতে হয়? মাইনাসটা বসাইলাম। তারপরে আসো সিঙ্গেল বন্ড NH2, এটা তো তোমার আগের পড়া। দেখো তো এগুলোতে সমস্ত কিসের চরিত্র পেয়ে গেছে? ডবল বন্ডের। তাহলে এখানে ডবল বন্ড NH2, ডবল বন্ডে ডট ডট ডট। আর নাইট্রোজেনের মাথায় কি আধান পড়েছে? প্লাস আধান, তুমিও প্লাস আধান দিয়ে দাও। রেজোনেন্স হাইব্রিডটা যদিও অতটা জরুরি নয়, তবু আমরা বসাইলাম। কি সহজ হয়েছে? আসি আরও উদাহরণে আসবো। আচ্ছা, এটা লোন পেয়ার দিয়ে শিখাইলাম, এবার একটা মাইনাস দিয়ে দেখা। এবার শুধু তোমার পরীক্ষায় NH2 জায়গায় Cl দিতে পারে, Br দিতে পারে, OH দিতে পারে, গ্রুপটা আলাদা কিন্তু ফ্রেম স্ট্রাকচার A to Z একই। এবার তাও যদি সমস্যা হয়, মাঝে 2 3 4 কোনোভাবে যদি না পারলাম না পরীক্ষার হলে, 1 আর 5 আঁকতে কোনো বাধা নেই। 1ও যা 5ও তা, শুধু এর পাই যে 3 জায়গায়, এর পাই অবশিষ্ট 3 জায়গায়। এইটা করলেও দেখা যাচ্ছে পুরো নাম্বার না হলেও হাফের বেশি পাওয়া যাবে। কারণ এরপরে আমরা শিখবো যে এগুলোর অবদান খুব একটা বেশি না, এই দুটোর অবদানটা 100-র মধ্যে 98%। মূল গঠন
ধরো 5টা গঠন হবে, তুমি পরীক্ষায় 3টে গঠনে কেস দিয়েছো, 3টে গঠন যদি মূল গঠনের মধ্যে পড়ে তাহলে মাস্টারমশাইরা নাম্বার কাটার মতো খুব একটা মানসিকতা দেখায় না। কাটবে না এটা বলছি না, একটা সম্ভাবনাটা অনেকটা কমে যায়। কিন্তু তুমি যদি বিদঘুটিয়া গঠন আঁকো, অরিজিনাল গঠন ছেড়ে দিয়ে আসো, তাহলে সেই মাস্টারমশাই ঠিক করবেন কত দোয়া যেতে পারে। আর যাই হোক, পুরো তো আর পাওয়া যাবে না, তাই তো আমরা চেষ্টা করবো বিদঘুটিয়াই থাক আর অরিজিনাল থাক, টোটালটাই নামানোর জন্য। ওকে, আচ্ছা এরপরে ইএক্স দিয়ে আর একটা উদাহরণে আসা যাক। বেনজিন বলয় রিংয়ের মাথায় ও লিখে মাইনাস, একই গঠন হবে, এটা মাইনাস দিয়ে আমরা দেখে নিই, কোথাও কোনো সমস্যা পাই না। বেনজিন বলয়ের মাথায় ও লিখে কি মাইনাস, পাই বন্ধন সেই মতো বসাবে, এই যে বাম দিক থেকে দুটো, ডান দিকে একটা। আসলে তুমি এরপরে অভ্যস্ত হয়ে গেলে তুমি তোমার মতন পাই বসাতে পারো, হ্যাঁ এইটা বসিয়ে করতে পারো, তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেহেতু শেখাচ্ছি, একটা নিয়ম ধরে আমরা শিখে নিই, তারপরে হাত যেই দিকে ঘুরবে পাই সেই দিকে বসাবে, নাকি? সকলে তো আর নেতা হয় না, তাই তো? আচ্ছা পরের গঠনে দেখেন, শুধু প্রথম গঠনটা আলাদা, ডবল সিঙ্গেল মাইনাস, এখানে লোন পেয়ার দিয়ে শুরু হয়েছিল, এখানে কি মাইনাস, এই মাইনাসটা ডবল বন্ড, এই ডবল বন্ডটা মাইনাস, তাহলে এখানে আর অক্সিজেনের মাথায় প্লাস পড়বে না, ওইটুকুটাই তথা, অক্সিজেনের মাথায় আর প্লাস পড়বে না, কি রে? তাহলে দুটো পাই যেমন ছিল তাই, প্রথমটাতেই ডান দিকে মাইনাস, এটা হবে ডবল বন্ড ও, ডবল বন্ড সেকেন্ড গঠন। আচ্ছা পরবর্তী গঠন থেকে এক্স্যাক্টলি একই, এই মাইনাসটা ডবল বন্ড, এই ডবল বন্ডটা মাইনাস, এক ঘর এক ঘর, এখানে শুধু প্লাস ফেলছিল নাইট্রোজেনে, এখানে প্লাস আর ফেলবে, এইটুকুটাই পার্থক্য, আর বাকি সমস্ত একই থাকবে। এদিকে ডবল বন্ড, এটাতে মাইনাস, এদিকে ডবল বন্ড, আর এটা হচ্ছে ডবল বন্ড। আচ্ছা 4 নম্বরে এই মাইনাসটা ডবল বন্ড, এই ডবল বন্ডটা মাইনাস। 4 নম্বরে আর ফাইনাল গঠনে এই মাইনাসটা ডবল বন্ড, আর এই ডবল বন্ডটা এর মাথায় মাইনাস হয়ে যাবে, সিঙ্গেল বন্ড ও লিখে মাথায় মাইনাস। মিলিয়ে নাও পুরো গঠনগুলো, তাই তো? মিলিয়ে প্রথম গঠন শেষ গঠন একই থাকবে, শুধুমাত্র পাইয়ের অবস্থানগুলো কি হয়ে যাবে, পরস্পরের থেকে আলাদা হয়ে যাবে। ওকে, নো ঝঞ্ঝাট। তাহলে এবার রেজোনেন্স হাইব্রিডে আমরা পৌঁছে যাই, ইকুইভ্যালেন্ট টু 5টা গঠন। আচ্ছা তাহলে রেজোনেন্স হাইব্রিড আগের মতো ডট ডট ডটটা সর্বত্র থাকবে, এই যে সর্বত্র আছে, আর আধানটা অবশ্যই মাইনাস, এখানে সিঙ্গেল বন্ড ও, এটাও ডট ডট ও, আর ওর মাথায় এ দুটোই একই, শুধু মাথায় মাইনাস যদি থাকে ওই মাইনাসটা দিয়ে ডবল বন্ড হয়ে যাবে, তখন আর তার মাথায় প্লাস পড়বে না। তাহলে এটাই হচ্ছে প্লাস আর এফেক্টের উদাহরণ, প্লাস আর এফেক্টের উদাহরণ। এবার আমরা বাড়ির জন্য যতগুলো উদাহরণ অ্যারোমেটিকের উপর পাবো, হয় এই টাইপ না হলে এর পরের টাইপ, এর বাইরে তো আর কোনোটা আসবে না। তোমাকে এখানে সিএল দিক, বিআর দিক, ওইচ দিক, উত্তরই একটাই, শুধু গ্রুপটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু তার গঠন এক্স্যাক্টলি একই হবে, কোনোটাই পরিবর্তন হবে না। ওকে, তাহলে এবার প্লাস আর এফেক্টের পর 2 নম্বরে আসি, মাইনাস আর এফেক্ট। টাইপ 2, টাইপ 2। আচ্ছা এটাকে আমরা বলি মাইনাস আর প্রভাব, প্লাস আর, এবারে আসি বললাম মাইনাস আর এফেক্ট।
তাহলে এরা হচ্ছে উইথড্রয়িং গ্রুপ, যারা বলয় থেকে ইলেকট্রন জোড় নিজের দিকে কি করে নিচ্ছে, টেনে নিচ্ছে, তার এফেক্টটা উইথড্রয়িং। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নাইট্রো গ্রুপ। আমরা যার উদাহরণ দিয়ে দেখবো সেটা কি গ্রুপ, নাইট্রো গ্রুপ। এর নাইট্রো গ্রুপ শুরুতে, নাইট্রো গ্রুপ শেষে থাকবে, মানে পরীক্ষায় থাকলেই নাইট্রো গ্রুপ লাগবে। আর 12-এও তাই, -R এর উদাহরণ, জলযান্ত উদাহরণটাকে নাইট্রো। ওকে, আসি তাহলে। বেনজিন বলয়, হ্যাঁ, 3টে ডাবল বন্ড সেই মতো করে বসিয়ে দেবে, একটা ছাড়া একটা। আচ্ছা, নাইট্রো N ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, N এর মাথায় প্লাস, ঠান্ডা মাথায় NO2 গঠন, N ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, N এর মাথায় প্লাস। দেখো ভুলভাল বা কোনো গন্ডগোল যেন না হয়, ধীর স্থির হবে। একটা শেখা 100টার সমান হবে যদি ঠিকঠাক মতো এটা আমরা শিখে নিতে চাই। বাড়িতে এটাই প্র্যাকটিস করবে, -R এর এই একটাই উদাহরণ নির্দিষ্ট করেই বলা যাবে। আরগুলো লাগবে কিনা জানা নেই, নাইট্রো ছাড়া কোনো গল্পই হবে। আচ্ছা, প্রথম গঠন। আসি এবারে দ্বিতীয় গঠন। এরও প্রথম আর শেষ একই হবে, শুধু পাইয়ের অবস্থানগুলো কি হয়ে যাবে, উল্টে যাবে, 2, 3, 4 লিখ নাকি। আচ্ছা, প্রথম গঠনটা উইথড্রয়িং মানে সে ইলেকট্রন টেনে নিচ্ছে, ইলেকট্রন টেনে। এই যে প্রথম গঠনে যাবে, ডবল সিঙ্গেল ডবল, রেজোনেন্স, ডবল সিঙ্গেল ডবল। প্রথম গঠনটা লক্ষ্য করবে, এর পাই বন্ধনটা এক ঘরের দিকে সরলো, এই পাইটা এর মাথায় উঠে গেল। টেনে যে নিচ্ছে তখন তার তীর কোন দিকে যাবে, গ্রুপটার দিকে যাবে। আগেরটা দাতা গ্রুপ বলে বলয়ের দিকে সরে আসছিল, এর তীর যেদিকে ছিল এটার তীর ঠিক তার উল্টো দিকে আসবে। এই যে এই পাইটা ডবল বন্ড করলো, এই ডবল বন্ডটা অক্সিজেনের মাথায় মাইনাসে পৌঁছে গেল। আচ্ছা, এবার তাহলে গঠনটাই বসাচ্ছি, দেখি। সেকেন্ড গঠনে আসবে, এই দুটো পাই যেমন জায়গায় ছিল তাই থাকবে, দুটো পাইয়ের কোনো অবস্থানের চেঞ্জ নেই, কি রে। আচ্ছা, এদিকে ডবল বন্ড N, সিঙ্গেল বন্ডটা হয়ে গেছে ডবল বন্ড, আর এদিকে সিঙ্গেল বন্ড O, এই বন্ডটা ওর মাথায় উঠে গেছে, তাই কি লিখবো, মাইনাস। আর এটা তো অলরেডি ওর মাথায় মাইনাস আছে, অক্সিজেনের মাথায় মাইনাস। আর যে নাইট্রোজেনে আগেও যেমন প্লাস ছিল এখনও কি আছে, প্লাসই থাকবে, কিরে। নাইট্রোজেনে আগেও 4টা বন্ড, এখনও 4টা বন্ড, আর কোনো জায়গায় চেঞ্জ নেই, কিন্তু একটা চিহ্ন বাকি থেকে গেছে। এই যে এই পাই বন্ধনটা এখান থেকে এই জায়গায় সরে এসেছে, তাহলে এই জায়গায় কি আর লেগে আছে, তাই এখানে একটা প্লাস লিখতে হবে। কি লিখতে হবে, প্লাস। আচ্ছা, দ্বিতীয় গঠনটা মিলিয়ে নাও, পরপর আগে টোটাল গঠনটা 600 মিলিয়ে নাও, যেমনটা আমরা বসাইলাম। এই পাই বন্ধনটা ডবল বন্ড, এই ডবল বন্ডটা এর মাথায় মাইনাস, তাহলে এখানে মাইনাস, আর এদিকে ডবল বন্ড। যার কাছ থেকে সরে যায় সেখানে আমরা কি আধান বসাই, প্লাস আধান বসাই, আর এটা তো যেমন আছে। ওকে, তাহলে এবার পরবর্তী গঠনগুলোতে আসছি। এই যে পরের গঠনগুলো এই নিয়ম ধরেই হবে, ডবল সিঙ্গেল প্লাস, ডবল সিঙ্গেল প্লাস। একটু আগে শিখে এসেছি যে পাই বন্ধনটা প্লাসের দিকে জাস্ট এক ঘর সরবে, আর কিচ্ছু না। এখানে ডবল তীর হবে না, সিঙ্গেল তীর, প্লাস যেখানে আছে পাইটা তার দিকে এক ঘর সরবে, এক ঘর সরতে থাকবে। তাহলে তৃতীয় গঠনটা আসবে, এই দিকে তখন পাই বন্ধনটা পড়ে গেছে, আর এদিকটাতে তো যেমন ছিল তাই, এটা তার যেমন ছিল সেই মতো বসিয়ে দাও, ডবল বন্ড N, সিঙ্গেল বন্ড O মাইনাস, আর এটাও তাই, সিঙ্গেল বন্ড O মাইনাস, N এর মাথায় প্লাস। আচ্ছা, সেই সঙ্গে আর একটা বাকি, তখন প্লাসটা এখানে পড়বে কিনা, এক ঘর প্লাসটা তখন পাশের ঘরটায় পড়েছে, কি এই যে এই দিকে পাইটা ছিল এই দিকে সরে আসছে, তখন কি আর এখানে লেগে থাকবে, এই পাড়াতে ছিল সে এই পাড়াতে চলে আসছে, তাহলে এখানে তখন কি পড়েছে, প্লাস। আবার পরের গঠন এক্স্যাক্টলি ডবল সিঙ্গেল প্লাস আছে, তাহলে পাই বন্ধনটা প্লাসের দিকে এক ঘর সরবে, চতুর্থ গঠনে
এদিকে ডবল বন্ড, এদিকে ডবল বন্ড, তখন এই জায়গাটাতে আমরা কি বসিয়েছি? প্লাস বসিয়েছি। তাহলে এখানে ঘাটতি পড়ে গেছে, তখন এখানটায় কি বসাবো? প্লাস। ডবল বন্ড এন, সিঙ্গেল বন্ড ও মাইনাস, সিঙ্গেল বন্ড ও মাইনাস, এনের মাথায় বলো প্লাস। চতুর্থ গঠন, নো ঝঞ্ঝাট, লাস্ট গঠনও এক্স্যাক্টলি তাই। শেষ গঠন, অনেকে শেষ গঠনটা এখান থেকে আর হিসাব করে না, প্রথমটা ধরেই বসিয়ে দেয়, শুধু পাইয়ের অবস্থানটা কি করে দেয়? চেঞ্জ করে দেয়। এই যে শেষ গঠনটাই দেখো, এই ও মাইনাসটা ডবল বন্ডও করলো, আর এই পাই বন্ধনটা আবার বেঞ্জিন বলয়ে রিটার্ন ফিরে এলো। উল্টোটা, এই মাইনাসটা ডবল বন্ড করবে, এই ডবল বন্ডটা আবার বেঞ্জিন বলে ফেরত আসবে। সে এত কিছু না জানলেও হবে, এইটা কেটে এখানে বসিয়ে দেবে। পঞ্চম গঠনটাই প্রথম গঠনের সমতুল্য, কিন্তু পাইয়ের অবস্থান কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে এক দুই তিন, এবার সিঙ্গেল বন্ড এন, ডবল বন্ড ও মাইনাস, এনের মাথায়। ওকে, 1 2 3 4 5, ওটা গঠন 5টা কি মিলেছে? ওটা স্ট্রাকচার পেয়েছি, 5টা স্ট্রাকচার পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে রেজোনেটিং গঠন। এবারে দেখো, এই যে নাইট্রো গ্রুপ NO2 এ যে ইলেকট্রন টেনে নিচ্ছে, তার এগনেস্টের প্রমাণ কি না? বলয়ে সমস্ত প্লাস আধান পড়েছে। কি আধান? প্লাস। এই জন্য এটা গ্রহিতা গ্রুপ। কিন্তু প্লাস কি সব জায়গায় পড়েছে? দেখো তো, এটা ধারে, এটা হচ্ছে অর্থ পজিশন, এটা প্যারা পজিশন, এবার অর্থ পজিশন। আগের মতন বাংলা করে 3 আর 5-এ কি প্লাস পড়েছে? আই যে এই দুটো জায়গাতে যে লোকটা ইলেকট্রন টানবে সে তো 6 জায়গা থেকে টানবে, তাহলে 3 জায়গায় প্লাস পড়েছে, সর্বত্র প্লাস পড়েনি। এটাকে আমরা বলি মেটা অবস্থান। মেটা অবস্থানে কোনো রেজোনেন্স কার্যকর হয় না। তাই যে উইথড্রয়িং গ্রুপ সে মেটা থেকে ইলেকট্রন টানে, কিন্তু অতটা নয় যতটা অর্থ আর প্যারা থেকে উইথড্রল করতে পারে। এখানেও তাই, যে দাতা গ্রুপ সব জায়গাতে ইলেকট্রন দান করে, কিন্তু মাত্রাটা বেশি হয় অর্থ আর প্যারাতে। মেটাতে ঘাটতি হলেও কম ঘাটতি, বাড়তি হলেও কম বাড়তি। আচ্ছা, এবারে রেজোনেন্স হাইব্রিড ট্যাঙ্কে দিই, ইকুইভ্যালেন্ট টু, ওকে, রেজোনেন্স হাইব্রিড। আচ্ছা দেখো, প্রথম আর শেষ গঠনে পাইটা 6 জায়গাতে আছে কিনা বলো তো? আছে। তাহলে সর্বত্র ডট 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 ডট, সেই আগের মতন রাউন্ড ঘুরিয়ে দাও। এটাই হচ্ছে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন। পাই ইলেকট্রনের যে রেজোনেন্স, এটারই অর্থ পাই বন্ধনটা 6 জায়গাতে সমানে কি হচ্ছে? রাউন্ড দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এবার আধানগুলো কি আধান আছে দেখো তো? প্লাস। তাহলে মাঝখানে প্লাসটা বসিয়ে দেয়। মাঝখানে কি বসিয়ে দেবে? প্লাসটা বসিয়ে দেবে, মাঝখানে প্লাস। এবার এদিকটাতে আসো, ফ্রেম স্ট্রাকচারটা সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড যেমনটা হয়। দেখো তো পাই 2 জায়গাতে আছে কিনা? দুটো অক্সিজেনই কি রে? আচ্ছা, একটাতে, তাহলে একটা ও মাইনাস নির্দিষ্ট হয়ে গেল, আর একটা ডট 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 ও, আর এনের কাছেও ডট ডট ডট, ওর মাথায় মাইনাস, কাছে এনের মাথায় প্লাস। এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। পুরো ছকটা মিলিয়ে না, কোথাও কোনো সমস্যা আছে? ওকে, ঠিক আছে। উইথড্রয়িং এফেক্টের উপরেই এটাই হচ্ছে বেস্ট উদাহরণ, নাইট্রোটাই সর্বোৎকৃষ্ট উদাহরণ। আচ্ছা, তাহলে আমি প্লাস আর এফেক্টের পরে একটা উদাহরণ দিচ্ছি, এখানে একটু কমপ্লিট করে দেখে নাও হাতটা ঠিকঠাক ঘুরছে কিনা, তাই তো? তারপরের অংশে আমরা যাব। আচ্ছা, ইএক্স, হ্যাঁ, রিংয়ের মাথায় OH, ডোনেটিং গ্রুপ, রিংয়ের মাথায় OH। তাহলে এইটার গঠনটা তোমরা নিজেরা বসাতে থাকো, ঠিক আছে? আচ্ছা, তাহলে HW,
মানে বাড়ির জন্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, রিংয়ের মাথায় সিএল ক্লোরোবেনজিন, সিএল ক্লোরোবেনজিন, ওকে। তারপরে হ্যাঁ, সিএল মানে মাথায় লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে। তারপরে রিংয়ের মাথায় এনএইচ, এন এর মাথায় মাইনাস, এন এর মাথায় মাইনাস, ওকে। তারপরে আসে CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড N ডবল বন্ড O মাইনাস, এন এর মাথায় প্লাস, মানে NO2 গ্রুপ। CH2 ডবল বন্ড CH, N ডবল বন্ড O মাইনাস, এন এর মাথায় প্লাস, এই তো। আচ্ছা, এর গঠনগুলো একটু দেখে দিই, কতগুলো নিয়মে হবে। তুমি একটা টাইপ শিখে এসেছো তো, একটা যৌগে দুটো টাইপও কার্যকর হতে পারে। এই যে ডবল সিঙ্গেল মাইনাস রেজোনেন্স, আবার ডবল সিঙ্গেল ডবল রেজোনেন্স, মানে এদিক থেকে ডবল সিঙ্গেল ডবল, এটার পরে একটা উত্তর আসবে, আর ডবল সিঙ্গেল মাইনাসের পরে আর একটা উত্তর, তাহলে কটা আসবে? দুটো গঠন। ডবল সিঙ্গেল ডবল একটা, আচ্ছা ডবল সিঙ্গেল ডবল, আবার ডবল সিঙ্গেল, ও এই প্লাসটা দেখে বলছো না, ডবল সিঙ্গেল প্লাসে ওটাই আসবে। না স্যার এই দিক থেকে, স্যার এদিক থেকে ডবল সিঙ্গেল ডবল হবে কোথায়? হ্যাঁ, একটা গঠন হয়ে আছে, আরও দুটো গঠন হবে। এই যে ডবল সিঙ্গেল ডবল একটা পারবে, আর ডবল সিঙ্গেল মাইনাস, এই যে ডবল সিঙ্গেল মাইনাস, এটাতে ও এটাকে দুদিক ঘুরে আর কি। ঠিক আছে, হোক, যত গঠন আছে আসুক না, গঠন হলেই ভালো। আমি খাতা দেখবো তারপর নেবো। আরে এটাই তো স্টুডেন্টের শিখবে, তার ইমাজিনেশন পাওয়ার এসে আরও নতুন কিছু গঠন অ্যাপ্রোচ করবে, নিশ্চয়ই ঠিক হবে। যদি তার যোগ্যতা অনুসারে মিলে যায়, অবশ্যই সেটা ঠিক হবে। ওকে, এটা তো ভাববে, আরে এটাই তো কেমিস্ট্রি, স্যার পড়াইবে 4 লাইন, বাড়িতে গিয়ে ভাববো 14 লাইন, তারপরে বই খুলবে। শুরুতে বই পড়তে নেই, আগে পড়াটা গিয়ে খাতায় মিলাবে, শুনবে, পুরো পড়া শেষ হলে আমি তোমাকে বইতে লাইন টু লাইন দেখিয়ে কোথায় আছে। আগে তোমাকে শিখতে হবে, আর শেখার সঙ্গে সঙ্গে নিজের চিন্তাধারাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH মাইনাস, তাতে CH মাইনাস, তাতে CH3, মিলিয়ে নাও, ডবল সিঙ্গেল মাইনাস আছে। আচ্ছা, তারপরে এসো আর সি ডবল বন্ড ও মাইনাস, কার্বক্সিলেট, আর সি ডবল বন্ড ও মাইনাস, আর হ্যাঁ কার্বক্সিলেট মূলক। আচ্ছা, এন সিঙ্গেল বন্ড এন, ট্রিপল বন্ড এন, মাঝের এন এর মাথায় প্লাস, আর ধারের এন এর মাথায় 2 মাইনাস। দেখি কত রেজোনেন্স আসতে পারে, হাত ঘুরেলেই হলো, গঠন আসবে। আর এই এন এর মাথায় বসিয়ে দাও লোন পেয়ার। ওকে, সবগুলো রেজোনেন্স হবে তো? হ্যাঁ, রেজোনেন্স হবে না কেন? N3 মাইনাস অ্যাজাইড মূলক, ভদ্রলোকের নাম হচ্ছে, কাছে নামটা লিখো, অ্যাজাইড, অ্যাজাইড, অ্যাজাইড মূলক, অ্যাজাইড মূলক, ওকে। তারপরে আছে তো এখন লাস্টে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, কার্বক্সিলেট হয়েছে, কার্বনেট, তাই তো, সালফেট, বাইকার্বনেট, ফ্লোরেট, তারপরে বাইকার্বনেট পার ফ্লোরেটও হয়েছে। কতদিন হয়েছে? ClO4 মাইনাস, ClO3 মাইনাস, ClO2 মাইনাস। আচ্ছা, তারপরে CH3 N ডবল বন্ড সিঙ্গেল বন্ড ও মাইনাস, এন এর মাথায় প্লাস, এন এর মাথায় প্লাস, CH3 N ডবল বন্ড ও মাইনাস, এন এর মাথায় প্লাস। আচ্ছা, তারপরে আসো, কীরকম লাগছে লোন পেয়ার না? আচ্ছা, ডবল সিঙ্গেল মাইনাস হয়েছে, ডবল সিঙ্গেল লোন পেয়ার বসাও।
CH2 ডবল বন্ড CH NH CH3 N এর মাথায় লোন পেয়ার, CH2 ডবল বন্ড CH NH CH3 N এর মাথায় লোন পেয়ার। ওকে, তাহলে এই কয়েকটা গঠনের আমরা রেজোনেটিং গঠন অঙ্কন করে নিয়ে আসবো। আচ্ছা, এরপরে না, এর পরের অংশটা পড়ে, তাহলেই তো অ্যাপ্লিকেশনটা পরের দিন শেষ হবে। লিখো রেজোনেটিং গঠন সমূহের অবদান, রেজোনেটিং গঠন সমূহের অবদান। আচ্ছা শোনো, এইটা নিয়েই আমরা এর পরের অ্যাপ্লিকেশনে আসবো। শোনো, তুমি এই যে ধরো একটা যৌগের 5-6টা গঠন অঙ্কন করলে, 5-6টা গঠন কোনো ব্যাখ্যার জন্য সমান দায়ী নয়। দেখা যাবে এই 5টা গঠনের 2টো গঠন আমাদের কাছে ভীষণ প্রয়োজন, বাকি 3টে অতটা প্রয়োজন নয়। এবার একাধিক গঠনের মধ্যে কোনটা তোমার কাছে বিশেষ প্রয়োজন আর কোনটা তোমার কাছে অপ্রয়োজন, বা একাধিক রেজোনেটিং গঠনের মধ্যে সকলের স্থায়িত্ব সমান নয়, কোনোটার স্থায়িত্ব অনেক গুণে বেশি, কোনোটার স্থায়িত্ব অনেক কম। যাদের স্থায়িত্ব বেশি তারাই আমাদের কোনো ব্যাখ্যার জন্য প্রয়োজন হবে, যাদের স্থায়িত্ব কম সেগুলো বিশেষ কোনো কাজে আমাদের নাও লাগতে পারে। এই জন্য একটু আগে যেটা বললাম, ধরো এদের তো 5টা গঠন হবে, তুমি যদি এই 2টো গঠন এঁকে দাও অনেক ক্ষেত্রে পুরো নাম্বার পেয়ে যেতে পারো, মাঝে 3টে যদি বাদও যায় তাতেও বিশেষ কোনো ভুল বলে ধরা হবে না। কিন্তু এই 2টো বাদ দিয়ে মাঝে 3টে, তখন বলা হবে অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের। যে একাধিক রেজোনেটিং গঠনের মধ্যে কোন গঠনগুলো আমাদের কাছে মোস্ট এফিসিয়েন্ট আর কোনগুলো অতটা গ্রহণযোগ্য নয়, তার জন্য কিছু নিয়ম আছে, এক এক করে আমরা নিয়মে আসি। প্রথম নম্বরে, আচ্ছা প্রথম নম্বরে আসি, নন পোলার গঠন পোলার গঠন অপেক্ষা বেশি স্থায়ী। নন পোলার গঠন পোলার গঠন অপেক্ষা বেশি স্থায়ী। আচ্ছা মিলিয়ে দিই, কোনটা নন পোলার গঠন কোনটা পোলার। পোলার মানে ধ্রুবীয়, নন পোলার মানে অধ্রুবীয়। শোনো, যে গঠনটায় কোনো প্লাস মাইনাস পড়েনি, আদৌ কোনো প্লাস মাইনাস নেই, সেটাকে বলে নন পোলার গঠন। আর গঠনে সে প্লাস পড়ুক বা মাইনাস পড়ুক, যটা হোক, পড়েই যদি যায় প্লাস বা মাইনাস, তার স্থায়িত্ব বড্ড কম। কারণটা কি দেখি, এটাই জৈব রসায়ন। জৈব রসায়নে সেই যৌগের স্থায়িত্ব অনেক বেশি যে হয় নিউট্রাল, মানে হচ্ছে প্রসম, না ইলেকট্রনের ঘাটতি না ইলেকট্রনের বাড়তি। অনেক আগে আমরা অনেক উদাহরণও দিয়েছিলাম, সেগুলো আবার আসবো নিশ্চয়ের পরে। যে যার ক্ষেত্রে ইলেকট্রন সর্বত্র সমানে ছড়িয়ে পড়েছে, রেজোনেন্সের ওটাই কাজ যে কোনো জায়গায় যদি ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন থাকে, তাকে সর্বত্র সমানে ছড়িয়ে দেওয়া, যাতে সর্বত্র ইলেকট্রনের ঘনত্বটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে কিছু গঠনে দেখবে প্লাস বা মাইনাস নেই, মানে কি না ওখানে ইলেকট্রনের ঘনত্ব সর্বত্র কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। কিন্তু আবার অনেক গঠনে দেখতে পাবো কোথাও প্লাস বা মাইনাস পড়ে গেছে। মানেটা কি, কোনো এক জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে, কোনো একটা জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব অনেক কম হয়ে গেছে। এ বেশি বা কম যদি হয় তাহলে তাদেরকে আমরা বলবো ওটা অস্থায়ী হয়ে গেছে। ওটা কি হয়ে গেছে, অস্থায়ী। আর ইলেকট্রনের ঘনত্ব সর্বত্র যদি সমানে ছড়িয়ে পড়ে যায় তাহলে সেটা হবে স্থায়ী। তাকে আমরা কি বলে ডাকবো, স্থায়ী। এবারে দেখো, এই যে অ্যারোমেটিক গঠনে এই যৌগগুলাতে প্রথম আর শেষ গঠনে দেখো কোনো প্লাস মাইনাস আছে, কিন্তু মাঝে 3টে গঠনে কি পড়েছে, তার মানে এর এই জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব বেশি, এখানে কম, এখানে সর্বত্র ইলেকট্রনের ঘনত্ব কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এইভাবে যে যৌগে কোনো প্লাস বা মাইনাস পড়বে না তার হচ্ছে স্টেবিলিটি অন্য যে কোনো গঠনের থেকে অনেক গুণে কী হবে, বেশি হবে। এই কারণে আমরা বললাম যে এই 2টো গঠন যদি তুমি আঁকো অনেক ক্ষেত্রে পুরো নাম্বারে পেয়ে যাবে। পরে 3টে নাও যদি হয় বা কোনোভাবে ভুলও হয়, অতটা ভুল হবে না, এইগুলো ভুল করলে যতটা ভুল হতে পারে। ওকে, সেকেন্ড গঠন। আমরা অর্গানিকের শেষ দিন অবধি একটাই কথা বলবো, যতদিন অর্গানিক করবো
আমরা নিউট্রাল কম্পাউন্ড লেখার চেষ্টা করি, প্রশম যৌগ। আমরা নিজেরাও যদি বাস্তবিক জীবনে নিউট্রাল থাকতে পারি তাহলে আমাদের স্টেবিলিটি অনেক বেশি। এখন ধরো আমাদের যে জীবনযাত্রা, তো 60 ভেরি টাফ হয়ে দাঁড়াচ্ছে। ও 60-এ ও তো অনেক কল্পনা। আবার এতদিন যা ছিল 2020-তে এসে মানুষ ভাবতে শুরু করছে, আর মনে হয় 21-এর মুখ দেখাই আর হলো না, যা শুরু হয়েছে 4 দিনে। আজ এটা কাল সেটা, তারপরে সর্বক্ষণ নাক মুখ ঢাকিয়ে বসে থাকতে হবে। কখন কিছু না কিছু একটা এই মনে হয় ঘটে গেল, এই মনে হয় আমার খুব পরের লিস্টে পড়ে যাচ্ছে। আগে আমরা বলতাম যে বেলেঘাটা আইডিতে নাম এন্ট্রি করে দাও, ওখানে খবর চলে যাবে, পরের দিকে আমার হচ্ছে টার্মটা এসে পড়বে। এখন কিনা এই যে বড়মা হসপিটাল কাছাকাছি আছে, ওখানেই আমাদের ডাক পড়ে যাচ্ছে। আমরা পূর্ব মেদিনীপুর, যখন ইচ্ছা খবর হয়ে গেলে কিনা প্যাকেট করে আমাদের নিয়ে চলে গেছে। এটা হচ্ছে কি না, ওটা পোলার। নন পোলার মানে কি, একেবারে নিউট্রাল থাকবে। যে তুমি একদিন ধরো অ্যাসিড জাতীয় খাবার খেয়েছো, তাহলে অ্যাসিডিটির প্রকোপে পড়বে। আবার ক্ষারীয় খাবার খুব একটা আমরা খাই না। ক্ষারীয় খাবার কারা খায়? যারা একটু পান বেশি খায়, চুন খায়, সে ক্ষারীয় খাবার খুব একটা বেশি খায় না। তাহলে বেশি অ্যাসিডিক খাবার খেলে কি হবে? হাইপার অ্যাসিডিটির কারণে আরও বড় প্রকোপ হতে পারে। আমরা এই জন্য চেষ্টা করব কি, নিউট্রাল থাকা। সবসময় কি চেষ্টা করব? প্রশম থাকা। যে আমাদের শরীরের একটা পিএইচ আছে, আমরা পরের দিকে নিশ্চয়ই করব। আমাদের শরীরের পিএইচ 7ও নয়, মানে প্রশমও নয়, সামান্য অ্যাসিডিক মিডিয়ামে থাকে। আবার তুমি যদি অ্যাসিড জাতীয় খাবার খাও, তাহলে পাকস্থলিতে আবার সেই HCl নিঃসরণ হচ্ছে, দেখা যাচ্ছে হাইপার অ্যাসিডিটির একটা বড় প্রকোপ হয়ে যাচ্ছে। আর যে হাইপার অ্যাসিডিটির কারণে আমরা যে কোনো সময় অসুস্থ হয়ে যাই, বড় বড় রোগের শিকার হই, এটা কিন্তু নিউট্রাল কন্ডিশান নয়। আমরা তখন চেষ্টা করব অ্যান্টাসিড একটা সেবন করে নিজেদেরকে কিসে নিয়ে যেতে? নিউট্রালে নিয়ে যেতে, অ্যাসিডিটিকে কমানোর জন্য। নিউট্রাল কন্ডিশন। আচ্ছা, 2 নম্বরে লিখো, সমতুল্য রেজোনেটিং গঠনের স্থায়িত্ব সমতুল্য রেজোনেটিং গঠনের স্থায়িত্ব অসমতুল্য গঠন অপেক্ষা বেশি হয়। আচ্ছা, আমরা এর পরের দিন উদাহরণ দিয়ে দেখব যে কোনটা সমতুল্য আর কোনটা সমতুল্য। এই যে 2 দিন আগে যেটা শিখছিলে, সমতুল্য হাইড্রোজেন, অসমতুল্য হাইড্রোজেন। সমতুল্য মানে যার সবকটা রেজোনেটিং গঠন পরস্পরের সমান। তোমার চোখে কোনোটা আলাদা লাগে, দেখবে তার স্টেবিলিটি অনেক বেশি তুলনায় অসমতুল্য গঠন। এই যে সমতুল্যর প্রকৃষ্ট উদাহরণ এইটাই, এই যে অ্যারোমেটিক যেটা শিখলে, প্রথম আর পঞ্চম গঠন এরাই সমতুল্য, কিন্তু 2, 3, 4 এদের থেকে কি হয়ে গেছে? আলাদা। এরা 3 জন এদের থেকে অসমতুল্য, আর এরা 2 জন পরস্পরের সমতুল্য। তাহলে একটা যৌগে যদি সবকটা রেজোনেটিং গঠন পরস্পরের সমতুল্য হয়, বুঝবে তার স্থায়িত্ব অনেক গুণে কি হয়ে গেছে? বেশি, তুলনায় অসমতুল্য। 3 নম্বরে, অ্যারোমেটিক গঠনের স্থায়িত্ব নন অ্যারোমেটিক গঠন অপেক্ষা বেশি হয়। নন অ্যারোমেটিক গঠন অপেক্ষা বেশি হয়। আচ্ছা, মানে এটা দেখো, অ্যারোমেটিক গঠন হচ্ছে বেনজিন বলে, মানে 3টে ডবল বন্ড থাকবে, এরা চিরকাল স্থায়ী। যাদের মধ্যে কটা ডবল বন্ড? 3টে। তাহলে এই যে মাঝের যে 3টে গঠন, এদেরকে 3টে ডবল বন্ড আছে, এরা 3 জন নন অ্যারোমেটিক, প্রথম আর পঞ্চম জন হচ্ছে অ্যারোমেটিক। একটা যৌগ সবসময় অ্যারোমেটিকে আসতে চায়, কারণ ওখানেই তার জীবন লুকিয়ে আছে, ওখানেই তার স্থায়িত্ব লুকিয়ে আছে। তাহলে সে কি এখানে থাকতে চাইবে? তাই এই 3টে গঠন অনেক অস্থায়ী, তুলনায় এই 2টো গঠন অনেক বেশি স্থায়ী। দেখো, পরপর 3টে পয়েন্টের দ্বারা বলে দিচ্ছি যে এই 3টে এতটাই অস্থায়ী যে এদের ভুল করলেও বিশেষ কোনো ভুল না, কিন্তু প্রথম আর শেষ গঠন ভুল, কমপ্লিটলি ভুল।
ওকে, এদের স্থায়িত্ব, এরা পোলার গঠন নয়, এরা নন পোলার, এরা সমতুল্য গঠন, এরা অ্যারোমেটিক গঠন, আর এরা পুরোটাই তার বৈপরীত্য। তাই স্থায়িত্বের বিচারে প্রথম আর পঞ্চম গঠন অনেক বেশি স্থায়ী তুলনায় 2, 3, 4 অ্যারোমেটিকের ক্ষেত্রে। 4 নম্বরে আসো, অধিক তড়িৎ ঋণাত্মক, অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের ওপর ঋণাত্মক আধান অনেক বেশি স্থিতিশীলতা প্রদান করে, অনেক বেশি স্থিতিশীলতা প্রদান করে। আচ্ছা, মানেটা কি দেখো, এই যে অধিক তড়িৎ ঋণাত্মক দুটো মৌলের পরমাণু পাবে, অক্সিজেন আর নাইট্রোজেন, এদের মাথায় মাইনাসটা শোভা পায়, প্লাস নয়। তুমি ধরো দুটো গঠন করলে, একটাতে অক্সিজেন বা নাইট্রোজেনে মাইনাস করেছে আর একটাতে প্লাস করেছে। প্লাস মানে কি জানো তো, ওর কাছ থেকে জোর করে তুমি ইলেকট্রন টেনে নিয়ে এসেছো, ও কিন্তু ইলেকট্রনটা ছাড়তে চায়নি। যারা বেশি তড়িৎ ঋণাত্মক তারা কি করে, আমরা তড়িৎ ঋণাত্মকতার যে সংজ্ঞাটা পড়ে এসেছি, যে ইলেকট্রন জোর নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা, সেটাই তো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে সে কি ইলেকট্রন দান করতে চাইছে না গ্রহণ করতে চাইছে? তাহলে তার মাথায় মাইনাসটা অনেক বেশি প্রেফার হয় তুলনায় তুমি যদি জোর করে প্লাস ফেলে দাও। তার মানে কি, প্লাস গঠনের পর কোনো রেজোনেটিং গঠন অতটা স্থায়ী নয়, ততটা বেশি স্থায়ী যদি তার মাথায় কি পড়ে, মাইনাস আধান পড়ে। অক্সিজেন বা নাইট্রোজেনের মাথায় মাইনাসটাই অনেক বেশি প্রেফারেবল তুলনায় যদি তাদের মাথায় কি আধানটা পড়ে, প্লাস আধানটা পড়ে। আমরা পরপর 3টে গঠন দিয়ে বলবে কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী, এই পয়েন্টটা কাজে লাগবে যদি নাইট্রোজেন বা অক্সিজেনের মাথায় কি আধান ফেলে দেওয়া হয়, প্লাস বা মাইনাস আধান। ওকে, 5 নম্বর, রেজোনেটিং গঠন সংখ্যা যত বাড়ে, রেজোনেটিং গঠন সংখ্যা যত বাড়ে যৌগের স্থায়িত্ব ও তত বৃদ্ধি পায়। যৌগের স্থায়িত্ব তত বৃদ্ধি পায়, মানেটা বলে দিই শোনো। এটাই সব কিছুর ঊর্ধ্বে, 2 বছর ধরেই কথাগুলো শুনতে। ধরো দুটো যৌগ, এর 3টে গঠন, এর 5টা গঠন। এর বাংলা অর্থ হচ্ছে যার গঠন যত বেশি হয় সে তার ইলেকট্রনের ঘনত্ব, মানে পাই ইলেকট্রনের ঘনত্ব তত জায়গার মধ্যে ছড়িয়ে দিতে পারছে। তার মানে যৌগটা কার দিকে দৌড়াচ্ছে, নিউট্রাল হওয়ার দিকে দৌড়াচ্ছে, প্রশমর দিকে। যে 3টা গঠনের দ্বারা হচ্ছে সে 3টা গঠনের মাধ্যমে ইলেকট্রন জোট ছড়াচ্ছে। যে 5টা গঠন সেই ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে আরও বেশি মাত্রায় সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। মানে গঠন সংখ্যা যত বাড়ে ইলেকট্রনের ঘনত্ব সব জায়গাতে প্রায় সমান তত হয়ে যায়, তত সহজে। তাহলে যৌগটার প্রশমতা তত বেশি, সে তত নন পোলারের দিকে এগিয়ে যাচ্ছে, তার স্টেবিলিটিও তত কী হয়, বাড়তে থাকে। তাহলে যার গঠন সংখ্যা কম স্বভাবতই তার স্থায়িত্ব কম। ধরো দুটো গঠন তো, তাহলে দুটো গঠনে দেখবে সে আধানের ঘনত্ব 2 জায়গাতে ছড়াতে পারছে। যার 5টা গঠন সে 5 জায়গার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। যত বেশি এরিয়া নিয়ে ছড়াচ্ছে সব জায়গাতে ইলেকট্রন বেশি কমের আর গল্প থাকছে না, প্রায় সর্বত্র কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। গঠন সংখ্যা যত বাড়ে স্টেবিলিটিও তত বাড়তে থাকে। 6 নম্বরে, সমযোজী বন্ধন সংখ্যা যত বাড়ে, সমযোজী বন্ধন সংখ্যা যত বাড়ে যৌগের স্থায়িত্ব তত বৃদ্ধি পায়। যৌগের স্থায়িত্ব তত বৃদ্ধি পায়। তার এটাই খুব, ধরো একটা যৌগে 3টে সমযোজী বন্ধন আর একটা যৌগে 4টা, একটা বেড়ে গেছে, সমযোজী বন্ড বেড়েছে, তার স্থায়িত্ব তত কী হবে, বাড়তে থাকে। ওকে, আচ্ছা, এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে আমরা এরপরে আসবো সেটা রেজোন্যান্সের কয়েকটা পরের দিকে। ওকে, আচ্ছা বলে দিই,
যতগুলো হোমওয়ার্ক দিয়েছি সেটাও কমপ্লিট করে নিয়ে আসবে, যেমন শিডিউল বলা আছে সোমবার দিন, ঠিক আছে? সোমবার দিন আজ